এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির। ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার তুলাতুলি গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শুনেছেন। তার নাম হাসান, তিনি এখনও জীবিত আছেন। এই ঘটনাটি তার বাস্তব অভিজ্ঞতা। ওই হাসান ভাই জানান যে এই ঘটনাটি উনি প্রত্যক্ষ করেছিলেন 1981 কি 82 সালের দিকে। তখন উনি ট্রাকের হেল্পারি করেন। একদিন উনি এবং ওনার ট্রাকের ড্রাইভার, তার নাম হচ্ছে কালু, ওনারা ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ভাড়া নিয়ে গেলেন। কক্সবাজার শহরে মাল নামিয়ে খালি ট্রাক নিয়ে ওনারা চট্টগ্রামে ফিরছিলেন। পথে আমিরাবাদ নামে একটা জায়গা রয়েছে, ওই জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ওনাদেরকে ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। ওনারা গাড়ি থামান। তারা বলে যে ভাই, আমরা তো দাওয়াত খেতে এসেছিলাম, আমাদের সাথে থাকা একজন লোক স্ট্রোক করে মারা গেছে। অতিরিক্ত খাবার খেয়েছে, গরুর মাংস এগুলো খেয়েছে, যার কারণে হঠাৎ করে তার প্রেশার বেড়ে যায়, স্ট্রোক করে মারা গিয়েছে। আর ওনাদের বাড়ি খুব বেশি দূরে না, কক্সবাজার যে রামু আছে, এই রামুর 2 কিলোমিটার আগে। তো ওখানে নিয়ে চলেন, খুব তো বেশি দূরে না, আমরা ভাড়া অনেক বাড়াই দিব। ওই সময় নাকি তারা 3000 টাকা ভাড়া দিতে চেয়েছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই ট্রাকের মালিকের কিন্তু 2 ধরনের কাজে নিষেধাজ্ঞা ছিল, যে এই 2টা কাজ করা যাবে না। প্রথমত, ট্রাকে কোনো মাদকদ্রব্য তোলা যাবে না, যেহেতু ওই রুটে অনেক ধরনের মাদকদ্রব্য চোরাচালানের একটা ভালোই রাস্তা হয়ে গিয়েছিল, যেটা এখনও বিদ্যমান আছে। আর দ্বিতীয় হচ্ছে লাশ। এদিকে এই যে হেল্পার হাসান ভাই, উনি তো তার ড্রাইভার কালু মিয়াকে বারবার মালিকের ওই নিষেধের কথা স্মরণ করে দিলেন যে ভাই করা যাবে না, এটা করা যাবে না। তখন আবার এই কালু মিয়া বলেন, আরে ধূর থাম তো, 3000 টাকা অনেক টাকা, না হয় ঘন্টাখানেক পরেই আমরা চট্টগ্রামে পৌঁছাবো, আমরা যা পাবো ভাগ করে নিব। মালিককে বলবো না যে মাঝখানে চাকা পাংচার হয়ে গেছিল বা যান্ত্রিক ত্রুটি ছিল, সমস্যা হচ্ছিল, এই জন্য মেরামত করতে সময় লাগছে, এগুলো বলে দিব না। কি আর করা, ড্রাইভার যেহেতু খুব আগ্রহী, এই জন্য আর হাসান ভাইও কিছু বললেন না, রাজি হয়ে গেলেন। লাশ তোলা হলো। লাশের সাথে আরও 4 জন লোক ছিল। তো যেখানে লাশ নিয়ে যাওয়া হবে তার 1 কিলোমিটার আগে ছোট একটা বাজার পড়ে। এরপরে আর বাজারঘাট নাই। তো বাজারটা মোটামুটি বেশ বড়ই ছিল। আর ওনারা কিন্তু রওনা দিয়েছেন আসরের পরে, মানে মাগরিবের আগে। সেই হিসাবে তখন কিন্তু এশার আজানও দেয়নি। তো ওনারা যখন ওই বাজারে পৌঁছান তখন এশার আজান মাইকে দেয়া শুরু হলো। ওখানে কাফনের কাপড় পাওয়া যেত, যেহেতু এশার আজান দিচ্ছে, তার মানে তো ওই রকম রাত তো হয়নি, অনেক মানুষজন বাজারে রয়েছে ওইখানে। তো ওইখানে লাশের কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিসপত্র কেনার জন্য যে 4 জন ছিল, ওনারা ওই ট্রাক থেকে নামেন, নেমে বাজারের মধ্যে ঢোকেন। আর ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে রাস্তার ওপারে গেল। গাড়িতে একা বসা এই হাসান ভাই, তো পিছনে লাশ আছে গাড়ির পেছনের, উনি সামনে একা একা বসে আছেন। কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল। ড্রাইভারের কথা ছিল যে উনি চা খেয়ে আসলে হাসান ভাই চা খেতে যাবেন। বাজার ভর্তি এত মানুষ, হঠাৎ করে গাড়িটা প্রচণ্ডভাবে নড়ে ওঠে, ভাইব্রেট করে ওঠে। চিন্তা করেন কি ব্যাপার, ভূমিকম্প হলো কিনা। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা ছোট প্রাণীও ওঠে গাড়িতে, সেটা কিন্তু ড্রাইভার বুঝতে পারে বা হেল্পার বুঝতে পারে। উনি চিন্তা করেন কীভাবে এভাবে কেঁপে উঠলো কেন, পেছন থেকে অন্য কোনো গাড়ি টাড়ি বা অন্য কিছু এসে ধাক্কা দিল কিনা। কিন্তু না, তো এরকম তো কোনো কিছু মনে হচ্ছে না। উনি আর পেছন দিকে ফিরে তাকান নাই। ওখানে বসা অবস্থায় দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে এই ড্রাইভার কালো মিয়া বসে আরামসে চা খাচ্ছে, কয়েকজন মানুষের সাথে গল্পও জুড়ে দিয়েছে। উনি তো বসে আছেন। কিছু সময় পর ওই 4 জন লোক লাশের কাফন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যেই না ট্রাকের পিছনে উঠেছে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আরে লাশ কোথায়, লাশ তো নাই। এতগুলা মানুষ চতুর্দিকে, চারদিকে আলো জ্বলছে, শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে বাজারে, লাশ কোথায় গেল? লাশ নাই, কোথাও নাই। এর মধ্যে যখন এই বিষয়গুলো চাউর হয়ে গেল,
অনেক লোক জমা হয়েছে সেখানে। লাশ কোথায় গেল? একজন ব্যক্তি আবার বড় একটা টর্চ লাইট নিয়ে এসে গাছের উপরে মারা শুরু করেছে। কারণ লাশ যে নিয়ে যাবে সামনে দিয়ে এমনটা তো হয় নাই, তাহলে নিয়ে গেল কোথায়? গাছের উপর যখন মারা শুরু করেছে, এমন সময় দেখতে পেল ওই বাজারের রাস্তার পাশেই থাকা বিশাল বড় একটা গাছ, এই গাছটা করই গাছ বা এই টাইপের কোনো একটা গাছ হবে বলে অনুমান করেছেন হাসান ভাই, যে ওই গাছের অনেক উপরে একটা ডালের মাঝখানে ওই লাশটা রাখা। তখন তার কাফন পরানো ছিল না, সে যেই ড্রেস পরা ছিল, যেই ড্রেস পরা অবস্থায় স্ট্রোক করে মারা গেছে, ওই ড্রেস পরা অবস্থাতেই আর কি খুব সুন্দরভাবে সেখানে রেখে দিয়েছে। ওখানে লম্বালম্বিভাবে লাশটা শোয়ানো ছিল। এমন ভয়ানক দৃশ্য যেই না সবাই দেখেছে, আর তো ওরে বাবা গো মা গো বলে সবাই দৌড়ঝাঁপ শুরু করেছে। মানে মুহূর্তের মধ্যে বাজার ফাঁকা, আর লোকজন নাই। এই এত লোক, এত উৎসাহী জনতা, যেই নাই দৃশ্য দেখেছে সব পালাইছে। থেকে গেল মুষ্টিমেয় কিছু লোক, তারা খুব সাহসী মানুষ। বাজারের মসজিদের যিনি ইমাম ছিলেন, তখন কিন্তু এশার আজান হয়েছে, নামাজ পড়া শেষ হয়েছে মাত্র। মানে এর মধ্যে কিন্তু এই ঘটনা, ওই যে 4 জন বাজারে গেছে, ড্রাইভার কালু মিয়া চা খাচ্ছে, তো এশার নামাজ কিন্তু তখন শেষ। মুসল্লিরাও বের হয়েছেন, তারাও ওরকম হাউকাউ শুনেছিলেন, হই হট্টগোল শুনেছিলেন, কিন্তু তখনও তারা নিচে এসে দেখেন নাই। যখন আরও কিছু মুসল্লি এসে দেখলেন এই ঘটনা, তখন অনেকেই ভয়ে আইদুল কুরসি পরে শরীরে ফুদি দিতে তারা তো দ্রুত ওখান থেকে পালাইছেন। এখন ইমাম সাহেব তো যেতে পারেন না, আর সাহসী কিছু মানুষজন আছে, সবাই বলতেছে যে এই অবস্থায় তো আসলে চলে যাওয়া যায় না, কিছু একটা করতে হবে, লাশটা তো নামানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এই যে গাছ, এই গাছের এত উঁচুতে লাশটা রাখা, সেখানে উঠে এই লাশটা নামানো তো অত্যন্ত দুরূহ ব্যাপার এই রাতের বেলা। কি করা যায়? তখন হুজুর বললেন যে না, কাউকে ওঠার দরকার নাই, উনি যতটুকু যা দোয়া দুরুদ জানেন উনি চেষ্টা করবেন একটা ব্যবস্থা করতে। ওখানে এই যে কালো মিয়া, হাসান ভাই, তারপরে লাশের সাথে যে আরও 4 জন ছিল, এনারা আরও বেশ কিছু মানুষজন ছিল যারা খুব সাহসী টাইপের মানুষ। একদম যে জনশূন্য জায়গা হয়ে গেছে বিষয়টা এরকম না, তখনও ওখানে উপস্থিত রয়েছে সব মিলিয়ে প্রায় 20-25 জন। ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করছিলেন। দোয়া পড়ার মিনিট 10 পরে হঠাৎ করে মনে হয়েছে চতুর্দিকে ঝড়ো বাতাস শুরু হয়েছে, আর ঝড়ো বাতাসটা মনে হচ্ছে শুধু ওই গাছটাতে হচ্ছে, অন্য কোথাও না। এরপর হলো কি, ওই লাশটা মনে হচ্ছে শূন্যে ভাসতে ভাসতে আস্তে 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 একদম ট্রাকের পিছনের যে জায়গাটা ওইখানে নেমে এলো। কেউ মনে হচ্ছে খুব যত্ন করে এখানে নামিয়ে দিয়ে গেল। এরপর আর কোনো সারা শব্দ নাই, ওই বাতাসও থেমে গেল। এত বাতাস হচ্ছিল উপরে, কারো গায়ে কিন্তু কোনো বাতাস লাগছে না। তখন ইমাম সাহেব ওই 4 জনকে পরামর্শ দিলেন যে আপনারা জিকির করতে করতে যাবেন। কিছু জিকির শিখিয়ে দিয়েছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সহ আরও কিছু জিকির শিখিয়ে দিয়েছিল। আপনারা সবাই জিকির করতে করতে, 4 জন তো সবসময় করবেনই, যিনি গাড়ির ড্রাইভার এবং হেল্পার ওনারা 2 জন করবেন। এটা করতে করতে চলে যাবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরপর ওনারা সেটাই করলেন। এটা করতে করতে আরও 1 কিলোমিটার চলে গিয়েছেন। তবে 1 কিলোমিটার যাওয়ার পথে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, যে আশেপাশে যে গাছগুলো ছিল সেখানে যে কোনো সমস্যা হবে না, এমনটা হয়নি। ওনারা ঠিকঠাক মতো চলে গিয়েছিলেন। ওই বাড়িতে গিয়ে লাশ নামানোর পর টাকা পয়সা ঠিকঠাক মতোই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর গাড়িটা নিয়েও ওনারা যে চট্টগ্রামে আসছেন, প্রতিমধ্যেও আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন নওশিন ফারিয়া, কানাডা থেকে। নওশিন যেখানটায় কাজ করে সেটা শহর থেকে একটু দূরে। সে সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে একটা অফিসে, এবং শহর থেকে দূরে হওয়ায় জায়গাটার আশেপাশে বেশ সুন্দর ন্যাচারাল ভিউজ আছে, জানালা দিয়ে দেখা যায়। বিশেষ করে উইন্টারে বেশ বিষাদ করা ভিউ মনে হয়। সে লিখেছে জানালার পাশে তার ডেস্ক হাওয়াতে এসে বসে যখন তাকায় বাইরে তুষার পড়লে বা বরফ পড়লে চারিদিক তুষারে ছেয়ে যায়, আর কেমন যেন একটা বিষণ্ণতা ভর করে চারপাশে। গাছগুলো মরা, সেখানে পাতা নেই, অন্যরকম লাগে। তো যাই
যাই হোক, এরকমই একটা উইন্টারের দিনে নওশীন অফিসে গিয়েছে কাজ করতে, কফি হাতে বসেছে। তো দেখলো যে ওই দিন হাতে তেমন কাজ নাই। তো তার কলিগ কথা বলছিল তার সাথে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। তো এর মাঝে তাদের আরেক কলিগের একটা ব্যাপার নিয়ে কথা হয়, এবং সেখানে সে বলে যে তাকে বোবায় ধরে মাঝে মাঝে। তো বোবায় ধরছিল, এবং বোবায় ধরার জন্য সে অফিসে আসতে পারেনি ওই দিন, খুব খারাপ অবস্থা ছিল। তো এটা শুনে নওশীন বলে যে আসলেই তোমাকে কি এরকম বোবায় ধরে? বলে যে হ্যাঁ, আমাকে এরকম বোবায় মাঝে মাঝে ধরে। তো তখন তাদের আরেক কলিগ ছিল, সে ওই পাশ থেকে বলল যে টেল মি অ্যাবাউট ইট। হ্যাঁ, তার নাম জর্ডান। সে বলল যে আমাকে এই বিষয়ে মানে বলতে বলো, আমি বলবো তোমাকে যে আমাদের বাসাটা একেবারে এইসব ভয়ের ঘটনায় পরিপূর্ণ। মানে ওইখানে বোবায় ধরবেই, আমাদের বাসায় যেই থাকবে তাকে বোবায় ধরবে বা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। তো তখন নওশীন বলে যে বলো না কি ব্যাপার, তোমাদের বাসার কি ঘটনা কি? তো তখন সেই ছেলেটা শেয়ার করে তাদের বাসার কথা। এই বাড়িটা জর্ডানের বাবা মা কিনেছিল বেশ কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে কিনেছিল। তো খুব কম দামে পাইছিল বাড়িটা। কম দামে পাওয়ার কারণ হচ্ছে এটা শহর থেকে একটু দূরে বাড়িটা। তো তার বাবা মার তখন ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবে আর কি। তারা টাকা পয়সা সেভ করেছিল কিছু, তো বাড়ি নিয়ে ঘুরছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের ওখানে। তো একটা বাড়ি তারা ক্যাটালগে বেশ কম দামে দেখে যে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো বাড়িটার আশপাশ দিয়ে ভিউজ খুব সুন্দর, আর যে ফ্যাসিলিটিসগুলো লেখা সেগুলোও বেশ ভালো। তো তার বাবা মা চায় ওটা দেখতে। তো সেই এজেন্ট তাদেরকে বাসাটায় নিয়ে যায়। তো বাসায় গিয়ে দেখে বাসাটা ফ্রেশলি পেইন্ট করা, নতুন করে রং করা হয়েছে, ফ্রেশ পেইন্টের ঘ্রাণ। এবং বাসার ভেতরে ঢোকার পরে মোটামুটি বেশ সবকিছুই বেশ সুন্দর। মানে ঢোকার পর মূল যে লিভিং রুমগুলো সবগুলো মানে মোটামুটি ভালো মতো রিনোভেট করা, খুব সুন্দর করে করা হয়েছে। বাড়ির পেছন দিকে যে একটা ইয়ার্ড আছে সেটাও বেশ সুন্দর, লনমোর করে রাখা হয়েছে, মানে বেশ ভালো। তাদের বেশ পছন্দ হয় বাসাটা দেখে। তো বেসমেন্ট যখন দেখতে যায় তখন গিয়ে তারা একটু অড কিছু ব্যাপার স্যাপার দেখে বেসমেন্টে, যে বেসমেন্টের একটা দেয়াল কালো, মানে বেশ ব্ল্যাক রং করা, এবং এক পাশে কিছু ছোপ আছে, কেমন জানি খয়েরি রঙের ছোপ। তো জর্ডানের বাবার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, কেমন জানি ভালো লাগে না। তো তিনি ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে এই দেয়ালের এই অবস্থা কেন, বেসমেন্টটাও জানি কেমন হয়ে আছে। তো তখন এজেন্ট বলে যে আসলে এখানে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট থাকতো, এবং তিনি বেশিরভাগ টাইমেই এই বেসমেন্টে টাইম কাটাতেন। এই ওনার নিজের মতো কাজ করতেন, এটা ওইটা আঁকতেন, কি কি রং করতেন নিজের মতো। তো এই কারণে এরকম। আর এটাকে আসলে আমরা সবকিছু যখন রিনোভেট করছি, বেসমেন্ট আর আমাদের ধরা হয় নাই। তো তখন জর্ডানের বাবা বলে ওকে আই সি। তো বললো যে কেন তোমরা বেসমেন্টটা করো নাই? বলে করি নাই, আসলে করা হয় নাই, তুমি চাইলে আমরা করে দিতে পারি। তো সে বলে যে এরকম করলে এই ব্যাপার, এক্সট্রা কস্ট কতটুকু যোগ হবে এগুলো বলে দেয় বাড়ির দামের সাথে। আর তখন জিজ্ঞেস করে জর্ডানের বাবা যে অ্যাস্ট্রোলজিস্ট কোথায়? বলে তার মানে শেষ যাত্রা এখান থেকে হয়েছে, সে শেষ দিনগুলোতেই বাড়িতেই ছিল। তো যাই হোক, জর্ডানের বাবা শুনে তার মায়ের সাথে পরে আলাপ করে অন দ্য ওয়ে ব্যাক, বাসায় আসার সময়, যে বাসাটা তারা নেবে নাকি। তো জর্ডানের মা নাকি বলে যে এত সস্তায় তো এদিকে বাড়ি পাবা না, নিয়ে নাও, এটা আমরা নিয়ে নিব। তো যাই হোক, বাড়িটা তারপর তার জর্ডানের বাবা মা কিনে নেয়। তো কেনার পর খুব খুশি মনেই তারা বাড়িতে উঠে, এবং খুব ব্যস্ততা থাকে, তাদের জিনিসপত্র টানাটানি করে। জর্ডানের ভাই হেল্প করে তাদের। জর্ডানের ভাই তাদের সাথে থাকতো না, সে সেপারেটলি থাকতো। আর জর্ডানের বাবা মা তারা থাকতো। তো জর্ডানের ভাই সহ এসে তাদেরকে খুব হেল্প করে জিনিসপত্র তুলে দিতে। তো যাই হোক, তারা বাড়িটা গোছায় ফেলে। আর জর্ডানের বাবা বলে ওই বেসমেন্টের কথা যে বলছিল লোকটা, যে আমরা ফিক্স করে দিতে পারি, এজেন্ট বলছিল যে একটা কস্ট দিয়েছিল, বলছিল এত টাকা কস্ট পড়বে। তো তিনি বলছিলেন যে না, আমি নিজেই করে নিব। তো উনি আপাতত বেসমেন্ট নিয়ে এত চিন্তিত না, জর্ডানের বাবা। তিনি চিন্তা করছে যে আমি পরবর্তীতে করব। ওইখানে শুধু ওই যে হিটার আর এগুলো আছে, সুতরাং এগুলা নিয়ে তিনি চিন্তা করেন না। তো যাই হোক, তারা সবাই সেট হয়ে গেল বাড়িতে, এবং দু একদিন জর্ডানের ভাইও থাকলো তাদের সাথে, এবং তারা মোটামুটি সময় কাটালো। তো জর্ডানের কাছে বাড়িটা বেশ ভালো লাগতেছে, কারণ যে লিভিং রুমটা এটা বেশ প্রশস্ত, বড়, ছাদটা অনেক উঁচু, আর উপর থেকে একটা শ্যান্ডেলিয়ার ঝুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। জর্ডানদের যে আগের বাসাটা এটা এতটা এরকম বড় ছিল না। আর এই বাসার নিচে তাদের যে পাশে যে তাদের ডাইনিং স্পেস, এটাও বেশ সুন্দর, বেশ বড়। তার পাশে কিচেনটাও প্রশস্ত, এবং সোজা চলে গেলে এখানে লন্ড্রি রুম, ডান দিকে গেলে বেসমেন্টে নামার দরজা। তো এই জায়গাটা জর্ডানের কাছে বেশ একটু মানে রহস্যময় লাগছে, কারণ তার বাবা বলছে তাকে যে নিচে যাবা না, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেসমেন্টে এখনো আমরা ধরি নাই, আমি লোকজন এনে ঠিক করবো তারপরে বেসমেন্টে যাবো, এর আগে যাওয়ার দরকার নাই। হিটার নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমি যাব, হ্যাঁ, পানির পাম্প এগুলো নিয়ে কোনো প্রয়োজন হলে আমি যাব, তোমার যাওয়ার কোনো দরকার নাই।
তো জর্ডান তখন কিন্তু টিনেজ, তার ওই সময় কিউরিয়াসিটি বেশি। কোনো টিনেজকে যদি বলা হয় যে অমুক জায়গায় যেও না বা ওইটা ধরো না, সে কিন্তু বেশি কিউরিয়াসিটি ফিল করে সেটার প্রতি। তো জর্ডানের ক্ষেত্রেও তাই হয়েছে। তার বাবা মানা করার পরও তার বাবা যখন অন্যদিকে গেছে, সে ওই ঢুকছে ওখানে, বেসমেন্টের দরজা খুলে নিচে নামছে। তো নেমে দেখে অন্ধকার, কেমন জানি বেসমেন্টের পরিবেশটা তার কাছেও একটু গা ছমছম করা লাগছে। মানে এইটা আবার তার কাছে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে যে এরকম লাগে কেন। সিঁড়ি যায় নামার সময় দেখছে যে সামনে দিয়ে একটা চেয়ার রাখা, এই পাশে একটা ছোট্ট কাউচ, দুইটা শেলফ রাখা, আর এই সামনের দেয়ালটা একদম কালচে, মানে কালো রং করা। মনে হচ্ছে এখানে যে খুব মানে ডিপ ব্ল্যাক কালার কেউ করছে, মানে এর থেকে ডিপ ব্ল্যাক আর হতে পারে না, এরকম আছে। আর হেঁটে যখন সামনে গেল, পাশে দেখতেছে সে যে খয়েরি রঙের ছোপ নিচে অনেকগুলা। তো তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হলো যে এরকম কেমনে হয়, এরকম রং মানুষ করে নাকি। যাই হোক, সে ঘুরে তাকাইলো পিছনের দিকে, দেখবে যে ওখানে কি অবস্থা, তাদের যে ওয়াটার হিটার আর অন্যান্য যে যন্ত্রপাতি আছে পিছনে, সেগুলা কি অবস্থা। তো হেঁটে ওদিকে যাচ্ছে, তো ওইখানে একটা ছোট লাইট লাগানো ছিল ওই পাশে, মানে আলো একদম কম। কেমন জানি লাগতেছিল জর্ডানের কাছে যে ওই জায়গাতে ঢুকতে গেলে, যেটা করিডোরের মতো ছোট, তো দুই পাশে হয়ে আসছে, চিকন হয়ে আসছে, কেমন যেন একটা মানে উদ্ভট একটা ফিল হইতেছিল তার কাছে। মনে হচ্ছিল যে ওই ওয়াটার হিটারের রুমের ভিতরে কেউ আছে, এরকম লাগতেছিল, তাকে কেউ দেখতেছে। তো জর্ডান আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওটার কাছে গেছে, তখন লাইটটা পিট পিট করে উঠলো সামনে, এবং পেছনে মনে হয়েছে একটা শব্দ হয়েছে। তার পেছনে মনে হচ্ছে যে কেউ একটা শব্দ করলো, অনেকটা কোনো মানে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম। তো সে ফট করে যখন পিছন ফিরে তাকাইছে, তখনই তার সামনে লাইটটা কেটে গেছে, যে লাইটটা লাগানো ছিল ওইটা একটা সফট হোয়াইট বাল্ব লাগানো ছিল ওইখানে। তো ওইটা যখন কেটে যায়, পুরা বেসমেন্ট অন্ধকার হয়ে যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বেসমেন্টের এক কোনায় ওখানে একটা ভেন্টিলেটরের মতো আছে, হালকা উপরের সাথে নিচের মাটির মানে গ্রাউন্ড লেভেলের সাথে কানেক্টেড, ওইখান থেকে হালকা আলো আসে। ওই আলোটা এসে যেখানে পড়ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একটা গোল এরকম, মানে একটা স্পটলাইটের মতো তৈরি হয়েছে। আর এই বেসমেন্টের ধুলাগুলা ওই স্পটলাইটের মধ্যে দিয়ে যাওয়াতে মনে হচ্ছে ওখানে কিছুটা দাঁড়ায় আছে, মানে বেশ একটা অন্যরকম একটা মানে ভয়ঙ্কর একটা মানে পরিবেশ ওইখানে। তো জর্ডান কিন্তু ভয় পাইছে কেন জানি, তার কাছে কেন জানি মনে হচ্ছে আসলেই গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম একটা সাউন্ড সে শুনছে। তো সে ভয়ে আর ওই দিক সামনে যেতে সাহস পাচ্ছিল না সিঁড়ির কাছে। তো তারপরও অনেক সাহস করে আস্তে আস্তে পা ফেলে ফেলে গিয়ে সিঁড়িতে দৌড়ায় উঠে যায়, সে উঠে দরজা লাগায় দেয়। তো এই হচ্ছে তার বেসমেন্ট চেক করা। তো বেসমেন্টের প্রতি তার বেশ কিউরিয়াসিটি আছে, কিন্তু সে বুঝলো যে বেসমেন্টটা সুবিধার না, তার কাছে কেন জানি মনে হয়েছে। আর ওই বয়সে ছেলেমেয়েরা চিন্তাই করে যে এখানে মানে তারা কিন্তু একটা থার্ড কোনো এন্টিটির প্রেজেন্ট মানে ফিল করে অনেকেই। তো ওইটাই ফিল করতেছিল জর্ডান, তার কাছে মনে হয়েছে এরকম কিছু। তো সে সেই বাড়ির যে ব্যাকইয়ার্ড, এটাও বেশ পছন্দ করছে। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখছে যে ব্যাকইয়ার্ডের ওই পাশে ফেন্স করা, আর তার ওই পাশে বেশ খোলা জায়গা নেমে গেছে একটু নিচের দিকে। আর এতটুকু জায়গা, এই যেহেতু এরা এজেন্টরা কাজ করে দিছে, মানে এখানে মানে তাদের যে রিয়েল এস্টেট এজেন্টরা, তারা লনমন করে গেছে। তো এখন তাদের করতে হবে, কিছু কিছু ঘাস কর্নারে বড় হয়ে গেছে, এগুলো সম্ভবত থাকবে না যখন উইন্টারটা ভালো মতো আসবে। দুইটা গাছ আছে এই মাসে, এই পাশে আর ওই পাশে। যাই হোক, তার কাছে বেশ ভালো লাগছে। তো যেই দিন জর্ডান ওই নিচে নেমে ভয় পাইছিল সেই বেসমেন্টে, তার কাছে যখন ভয় লাগছিল, ওই দিন রাত্রে জর্ডানের প্রথম একটা সমস্যা হয়। সমস্যাটা এরকম, তার রুম কিন্তু ওপর তলায়, তার বাবা মার রুম হচ্ছে এখানে, আর মাঝখানে যে রুমটা আছে ওইটা তার ভাই বুক করে রাখছে, মানে তার ভাই ওইটাতে কাউকে থাকতে দিবে না। সে নিজে যখন আসবে এখানে সে থাকবে, সে আলাদা থাকে। যাই হোক, তো এই পাশের একটা রুমের মধ্যে জর্ডানের থাকার জায়গা। তো জর্ডান যখন রুমে উঠছে, তার কাছে বেশ ভালো লাগছিল, সে নিজেও রুমটা চুজ করে নিয়েছিল। তো যেই দিন সে বেসমেন্টে ভয় পায়, ওই দিন একটা ঘটনা ঘটে। সেদিন সে রাতের বেলা শুয়েছিল, শুয়ে শুয়ে তার হাতে ও তার একটা গেম কনসোল ছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোল, ওটাতে গেম খেলতেছিল। তো গেম খেলতে খেলতে তার চোখ লেগে আসে, সে বিছানায় শুয়ে এলায় পড়ে, মানে ঘুমায় গেছে। তার রুমের বাতিটা কিন্তু সে নিভায় নাই, বা বাতিটা ওইভাবেই জ্বলতেছিল। তো অনেকক্ষণ ঘুমায় থাকার পর হঠাৎ করে তার মনে হয় যে তার রুমটা অন্ধকার, এবং রুমের মধ্যে যতটুকু হিট থাকা দরকার ততটুকু হিট নাই। তো এটা মনে করে জর্ডান উঠতে যায়। তো সে ফিল করে যে তার বুকের উপরে যে তার কনসোলটা ধরে রাখছিল, এটা তার বুকের উপরে আছে, তার কমফোর্টারের উপরে, তো বেশ ঠান্ডা। তো সে উঠতে যাচ্ছে, এই সময় হঠাৎ করে তার মনে হয় যে তাকে কেউ একদিন চেপে ধরছে।
মানে এই চেপে ধরাটা মানে ভয়ঙ্কর রকম চেপে ধরা। হঠাৎ করে মনে হয়েছে যে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে কেউ তাকে চেপে ধরছে, এবং সে ঠিক মতো তাকাইতেও পারতেছে না, তার চোখও খুলতে পারতেছে না, একটা শব্দ করতে পারতেছে না, শরীর নাড়তে পারতেছে না। তো এইটা মানুষ বলে স্লিপ প্যারালিসিস। এটা সম্বন্ধে জর্ডানও জানে যে স্লিপ প্যারালিসিস হয় মানুষের, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা পুরাই আনইউজুয়াল, কারণ সে কিন্তু উঠছিল ঘুম থেকে, মানে, এবং তার মনে আছে যে সে ঘুমের আগে লাইট বন্ধ করে নাই, কারণ সে ঘুমায় গেছিল খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে ঘুমায় গেছিল। সে অনেক চেষ্টা করতে থাকে এরকম ওঠার জন্য, মানে হাত পা নাড়তেছে বা মুখ দিয়ে শব্দ করতেছে, পারতেছে না। সে বুঝতেছে এটা স্লিপ প্যারালিসিস, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে সে খুব হাসতেছে বা আনন্দ পাচ্ছে, এরকম মনে হচ্ছে। এবং খুবই অবাক হয়ে যায় সে যে মানে এর জাগ্রত অবস্থা এটা কিভাবে হয়। সে পুরো রুমটা বুঝতে পারতেছে। তো সে 2 পা ছোড়া শুরু করে, জর্ডান 2 পা ছোড়া শুরু করে, বিছানার মধ্যে থাপ 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 করে পা ফেলতেছে সে, মানে সে বুঝতেছে যে তার যে সেন্স আছে সেটা, কিন্তু শরীরের উপরের অংশ সে নাড়তে পারতেছে না। এটাও তার কাছে অ্যাবনর্মাল মনে হয়, কারণ স্লিপ প্যারালিসিস হলে মানুষটাকে শরীরই নাড়তে পারে না, সে তার 2 পা নাড়তে পারতেছে। তো সে অনেকক্ষণ ধরে এরকম 2 পা মানে নাড়ানাড়ি করতে করতে সে মানে চিৎকার করতে থাকে মনে মনে, ও গড বলে। তখন হঠাৎ করে মনে হয় যে তাকে ছেড়ে দিছে কেউ। তো সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার বুক ভরে তাকায় দেখে যে রুমটা আসলেই অন্ধকার, আর টেম্পারেচার আসলেই ঠান্ডা। তার রুমের ভেতরে ঠান্ডাটা অনেক বেশি, আর রুম অন্ধকার। তার ঘরের ভেতরে যে একটা হ্যালোজেন ল্যাম্প জ্বলতেছিল, হ্যাঁ, একটা ওই প্লেট, আপার প্লেট, মানে উপরের দিকে এই করা, ওটার ভেতরে একটা হ্যালোজেন ল্যাম্প লাগানো থাকে, বাড়ানো কমানো যায়, ওইটা জ্বলতেছিল, ওইটা নিভানো। তো তখন জর্ডান চিন্তা করে যে এটা নিভলো কেমনে, এটা তো মানে একটা ছোট নবের মতো ঘুরায় নিভাতে হয়, ঘুরায় নিভালে একদম শেষে এনে আনলে কিট করে একটা শব্দ করে বন্ধ করা যায়, আবার অন করলে এটা মানে লাইট বাড়ানো যায় একদম। এই উপরের দিকে একটা ছাদের মধ্যে আলোর রিফ্লেকশনটা পড়ে, সেটাতে আলো হয়, অ্যাম্বিয়েন্ট আলো, বেশ ভালো আলো হয়। তো যাই হোক, সে উঠে চিন্তা করে যে কি হলো, আমার এরকম স্লিপ প্যারালিসিস হলো হঠাৎ করে। তো সে হেঁটে ল্যাম্পটার দিকে যায়, দেখে যে ল্যাম্পের পুরা যে রডটা ওইটা ঠান্ডা হয়ে আছে। নবটা ধরে মোচড়ে দেয়, দেখে টক করে অন হলো, মানে কেউ একজনটাকে মোড়ায় নিভাই দিছে পুরা। কে করলো সে চিন্তা করলো কি আমার আম্মু কি ঘরে আসছিল, কিন্তু তার আম্মুর তো ঘরে আসার কথা না, তারা সাধারণত আসলে বলে, হ্যাঁ, কথা বলে, চিন্তা করে যে ঘুমাইছিলাম দেখে কি আম্মু আসছিল। যাই হোক, সে আর এটা কিছু চিন্তা করে না, সে রেস্টরুমে যায়, তার মতো ফ্রেশ হয়ে আসে, আবার ঘুমায়। তো এইবার ঘুমায় যায়, ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখতে থাকে। দুঃস্বপ্নটা হচ্ছে যে এই বাড়ির মধ্যে সে পেছনে লনে হাঁটতেছে, একটু পর সে স্বপ্নে দেখে যে একটা কালো কুকুর হঠাৎ করে ফেন্সের পাশ থেকে আসছে, তাকে দেখে ঘর করতেছে, তারপর তাকে ধাওয়া করে এবং সে দৌড়াচ্ছে, পুরা পেছনের ব্যাকইয়ার্ড দৌড়াচ্ছে, সে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে সে ওই বেসমেন্টে যায় ঢুকলো, বেসমেন্টে ধপধপ করে সিঁড়ি যায় নামতেছে। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে তার সামনে কুকুরটা বসে আছে, ওই যে বাইরের আলো এসে পড়ছিল যে একটা জায়গায় স্পটলাইটের মতো, ওইটার মধ্যে কালো কুকুরটা বসে আছে, চোখগুলো জ্বলতেছে। যাই হোক, এই স্বপ্নের মধ্যেই জর্ডান চিৎকার করে ওঠার পর সে দেখে যে না, সকাল হয়ে গেছে, সে তাদের বাসায়। তো সে ওই দিন যে ব্রেকফাস্ট করার পর তার মাকে বলে যে এরকম এরকম ব্যাপার, কালকে রাতে এরকম স্বপ্ন দেখছি। তো তার মা বলে যে তুমি বেশি গেমস খেলো, মনে হরর গেমস খেলতেছো, বেশি হরর মুভিজ দেখতেছো, এর জন্য তোমার এই অবস্থা, এগুলা বাদ দাও, এসব বাদ দাও, এগুলা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর জর্ডান আর ওইটা নিয়ে মাথা ঘামায় নাই। সে এরপর নর্মালি বাসায় তো থাকতেইছে, আর এরপর সে ক্লাস স্কুলে যাওয়া শুরু করলো। তার তখন সে হাই স্কুলের স্টুডেন্ট। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আবার তাকে এরকম রাতেবেলা স্লিপ প্যারালাইসিস হলো, তার মানে বোবায় ধরলো। তো এরকম পরপর কয়েকদিন তাকে বোবায় ধরছে। তো বোবায় ধরা ব্যাপারটাতেও সে মোটামুটি ইউজ টু হয়ে গেল, কারণ সে ওরকম সব মানে বোবায় ধরলে সেরকম করে ছটফট করতে থাকে, পা ঝাড়া দেয় এবং একসময় ছেড়ে যায় তাকে, এরকম হয়। তো এই জিনিসটা 2-1 দিন পরে শুনলো যে তার মাকেও নাকি বোবায় ধরতেছে। এটা শুনে সে অবাক হয়ে গেল, এবং তার আম্মুকে যে বোবায় ধরছে খুব ভয়ঙ্কর ভাবে। তার আম্মু নাকি নড়তে পারতেছিল না, হাত পা মোচড়ায় আসতেছিল। তার আব্বা তাকে পরে মানে ধাক্কায় সোজা করছে, এবং তার বাবা মনে করছে যে তার হয়তো মানে শরীরে মানে যে টান খায়, মাসেল স্টিফ হয়ে যায়, এটা হয়েছে। তাকে বলে যে তুমি বেশি বেশি পটাশিয়াম খাও, মানে ব্যানানাস অ্যান্ড স্টাফ, এগুলা বলে, তোমার একটা মেডিকেল চেক আপ দরকার, মনে হয় এর জন্য তোমার মাসেল ক্র্যাম্প করছে। যাই হোক, এগুলা বলে। তো এইভাবে কিন্তু তাদের কয়েকদিন চলে গেছে। তো এর মধ্যে একদিন জর্ডানের বাবা মার
একটা পার্টিতে যাওয়ার কথা তার বন্ধুদের বাসায়, সেখানে তাদের ওই দিন একটা পার্টি হবে তার বাবা মার ফ্রেন্ডদের, তারা সবাই একসাথে হবে, তাদের ইয়াংকালের আর কি বন্ধু যারা সবাই একসাথে হয়েছে। তো জর্ডানকে বলে যে আমাদের আসতে লেট হতে পারে, আমরা হয়তো গভীর রাতে আসবো অথবা নাও আসতে পারি, তুমি কি একা থাকতে পারবা? তো জর্ডান বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই, সে বাসায় একাই থাকতে পারবে। তো যাই হোক, জর্ডান ক্লাস থেকে এসে বাসার মধ্যে দেখে খাবার দাবার আছে, এগুলা খায়, সে বসে বসে গেমস খেলে, মুভি দেখে, এগুলা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে। তো সে তার ভাইকে ফোন করে, ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ, বলে যে বাবা মা আজকে নাই, বাসায় আমি একলা, এই ব্যাপার, কি অবস্থা তোর, কি করতেছিস? তো ভাই বলে যে তুই ভয় পেতেছিস নাকি একা একা? বলে না না, ভয়ের কি আছে, এমনি এনজয় করতেছি। জর্ডানের ভাই জর্ডান থেকে 5 বছরের বড়, তো সুতরাং তারা বেশ ফ্রেন্ডলি দুজনই। তো যাই হোক, কিছুক্ষণ গল্প গুজব করার পর তারপর জর্ডান বলে যে আমি তাহলে শুয়ে পড়ি, তোর সাথে দেখা হবে না, তুই আসিস। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো কোনো একদিনের মধ্যে। তো বলে বিদায় নিয়ে জর্ডান যায়। এখন জর্ডান চিন্তা করে তার রুমের যে টিভিটা, সে তো ঘুমাইতে যাবে, সে আবার স্ক্রিন কাস্ট করে সে গেমস খেলতো, তার যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে, গেমিং ডিভাইস, ওইটার থেকে সে স্ক্রিন কাস্ট করে গেমস খেলতো বসে। তো তার রুমের টিভিটা ছিল ছোট, তার আম্মুর রুমের যে টিভি সেটা বেশ বড়। তো সে চিন্তা করে যে আজকে আম্মুর রুমে থাকি, ওখান থেকে গেম খেলবো স্ক্রিন কাস্ট করে। তো এই চিন্তা করে সে তার মায়ের রুমে চলে আসে। মায়ের রুমে চলে এসে বিছানা দেখে যে গোছানো সুন্দর, তো সে শুয়ে পড়ে নিজের মতো, কমফোর্টার গায়ে দিয়ে, এবং বিছানাটা বেশ ভালো কমফোর্টেবল, তার বাবা মার বিছানা যেটা। তো ওখানে বসে সে তার গেমিং মেশিন নিয়ে বসে, মানে তার যে হ্যান্ডহেল্ড মেশিন, সেটাতে স্ক্রিন কাস্ট করে সে গেম খেলা শুরু করে। তো গেম খেলতেছে বেশ ভালো লাগতেছে। তো যেটা হয় যে তার একটা অভ্যাস ছিল, জর্ডানের গেম খেলতে খেলতে ঘুমায় যেত সে। তো ওইরকম এক সময় তার চোখ লেগে আসতেছে ঘুমে, তো এইভাবেই সে ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে সে হঠাৎ করে তাকাচ্ছে ডানে বামে, তো ঘর কিন্তু অন্ধকার, মানে হালকা আলো ঘরের মধ্যে। মানে এই ঘরে ওই দিনকার মতো এই যে বড় ল্যাম্পটা যে জ্বালাইছিল, হ্যালোজেন ল্যাম্প, ওইটা বন্ধ, কিন্তু দেখতেছে ওই যে ল্যাম্প বন্ধ। টিভিরও একসময় ওই যে হয়ে স্ক্রিন সেভার এসে অন্ধকার হয়ে গেছে টিভির স্ক্রিন, শুধু পাওয়ারের বাতিটা জ্বলতেছে ওইখানে। আর তার আম্মুর রুমে একটা ছোট্ট সফট ল্যাম্প ছিল, এইটা সে শখ করেই জ্বালাইতো, বা কখনো আম্মুর রুমে আসলে জ্বালাইতো জর্ডান, সেটা তো ওইটা জ্বলতেছে, ওইটা হালকা আলো দেয়, একটা সফট আলো দেয়, ওইটা জ্বলতেছে। আর তখন কিন্তু উইন্টার এসে পড়ছে যখন এই ঘটনা, তখন সে তাকায় দেখতেছে তো জানালার বাইরে, দেখতেছে যে ওই সেই জানালা, যেহেতু এটা দোতলার উপরে, পাশাপাশি বাড়ি নাই, সে কিন্তু ওই যে ব্লাইন্ডগুলো আর টানে নাই বা খুলে নাই, সেইভাবে রেখে দিছিল। তো বাইরে দেখা যাচ্ছে যে হালকা আলো আধারি রাতের, আর গাছের কতগুলো মাথা ছিল ওগুলো নড়তেছে ওইখান দিয়ে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের অবস্থা। হঠাৎ করে সে খেয়াল করলো যে তার পায়ের কাছে তার পায়ের কাছে একটা এরকম কমফোর্টার মাথায় দিয়ে কেউ দাঁড়ায় আছে। তার গায়ে কিন্তু কমফোর্টার টানা, যেটা কমফোর্টার মাথায় দিয়ে কে দাঁড়ায় আছে, পুরো একটা মানুষ, মানে কোন একজনের শেপ। তো সে বুঝতে পারলো যে এটা তার ভাই হবে। তার ভাই শুনছে যে বাসায় বাবা মা নাই, আজকে হয়তো তাকে ভয় দেখাইতে ভাই আসছে, আর এই বাতিও ভাই নামাইছে। তখন সে খুব রাগ করে উঠছে, মনে মনে বলতেছে, মানে মনে মনে চেটছে ভাইয়ের উপরে। তা আবার খুশি হয়েছে যে ভাই আসছে, আগে তারা মজা করতে এরকম। তো সে বললো হঠাৎ করে গেট আউট অফ হিয়ার বলে সে হাত দিয়ে ওই টান দিছে, কমফোর্টার টান দিয়ে দেখে, মনে হলো যে মানে ওই যে ল্যাম্পের আলো যেটা ছিল না, ওই ল্যাম্পের আলোর মতো আলো কমফোর্টার তল থেকে বের হয়ে গেল, ছড়ায় গেল লিকুইডের মতো চারিপাশে, অ্যাজ ইফ যে কোনো পানির মধ্যে যদি কেউ ফসফরাস রং দিয়ে দেয় যেভাবে ছড়ায় যায়, জাস্ট লাইক দ্যাট ওইভাবে ছড়ায় গেল তার ইসের উপরে, তার কমফোর্টারের উপরে। আর এই কমফোর্টারের নিচে কেউ নাই, যে কমফোর্টারটা সে টান দিয়ে ফেলছে, ওর নিচে কোনো মানুষ নাই, কিছু আলোর মতো ছড়ায় গেছে তার কমফোর্টারের উপরে। এবং এটা একটা কেমন কালার জানি, অনেকটা ভায়োলেট টাইপের কালার ছড়ায় গেছে। তো ভয়ে আত্মা উড়ে গেছে জর্ডানের, হোয়াট ইজ দিস, এটা কি দেখলো সে, লিকুইড এরকম ছড়ায় গেল তার এখানে। এবং ছড়ায় যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে ওই আলোটাই জমাট বেঁধে এসে তার বুকের উপর চেপে বসলো। সে তাকায়, চোখের সামনে শুধু আলোর ঝলকানি দেখতেছে, ওই সফট আলোটাই ব্রাইট আলোর মতো হয়ে সে দেখতেছে, এবং তাকে মনে হচ্ছে চেপে ধরছে, সে শ্বাস নিতে পারতেছে না। তো জাস্ট লাইক অন্যান্য দিন তার যেরকম স্লিপ প্যারালাইসিস হয় ওরকম। তো জর্ডান সাথে সাথে পা দুইটা এরকম ছুটতেছে, এবং সে কথা বলার চেষ্টা করতে, সাউন্ড করার চেষ্টা করতে, কিচ্ছু না। তো অনেক কষ্ট হয়েছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। তখন সে শুধু মনে মনে বলছে, ও গড সেভ মি, লেট মি গো এরকম বলতেছে। তো যখন সে কয়েকবার বলছে, তখন মনে হলো হঠাৎ করে তাকে ছেড়ে দিল,
মানে মানে রিলিজ হয়ে গেল, প্রেশারটা রিলিজ হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসতে বিছনায়, উঠে নিঃশ্বাস নিচ্ছে, তাকায় দেখতেছে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা পুরো নীরব। ওখানে ওই সফট ল্যাম্পটা জ্বলতেছে, আর পাশে মানে তার বিছানার পাশেই ওই আরেকটা কমফোর্টার সেটা পড়ে আছে। তো সে চিন্তা করছে এই কমফোর্টার কোথা থেকে আসলো। সে ভালো মতো খেয়াল করে দেখলো এইটা তার কমফোর্টার, তার রুমের কমফোর্টারটা এইখানে। তো মানে তার ভয় লেগে গেল যে এটা কি, আর ভাই তো না, অবশ্যই না। আর যা ঘটলো মানে এই আলো কি ছিল, এগুলো কি স্বপ্নে দেখছে, এগুলো ভাবতে ভাবতে সে বিছানার থেকে উঠছে, উঠে দাঁড়ায়, সে তাকায় দেখতেছে তার মায়ের রুমের বিছানার, তাদের মায়ের রুমের যে বিছানার যে হেডবোর্ড আর দেয়ালের মধ্যে বেশ খানিকটা গ্যাপ আছে সামান্য। ওই জায়গায় পুরো একটা জায়গা মনে হচ্ছে কেমন একটা মানে মানে ড্যাম পড়ে যায় দেয়ালে যেরকম, সেরকম একটা ভেজা একটা অংশ, একটা মানুষের মতো শেপ ওইখানে হয়ে আছে। ওই জায়গাটা ভিজে একটা ড্যামের মতো হয়েছে, মনে হচ্ছে একটা মানুষ এই জায়গায়, মানে একটা মানুষ যদি পিঠ দিয়ে দাঁড়ায় পুরো ভিজা শরীর নিয়ে, সেরকম ভাবে ওই জায়গায় হয়ে আছে। তো জর্ডান খুব ভয় পাইছে, সে মানে লাফ দিয়ে উঠে কমফোর্টারটা নিচে, নিজের কমফোর্টারটা সে ঝাড়া দিছে ওইটা নিয়ে, ওইটা তার একটা প্রিয় কমফোর্টার, সে ঝাড়া দিছে, ঝাড়া দিয়ে দেখে যেন ওইটা ওতে কিছু নাই। সে দৌড়ায় যে ল্যাম্পটা অন করলো, ঘুরালো, যে জাস্ট লাইক আগে তার রুমের যে লাইট যেভাবে নিভানো ছিল ওরকম নিভানো। তো সে তাড়াতাড়ি বাতিটা বাড়ায় দিল, বাড়িটা বাড়ায় দিয়ে দৌড় দিয়ে যায়, ওখানে হ্যান্ডসেট ছিল টেলিফোনের, সেখান থেকে সে তার মায়ের নাম্বারে ফোন করলো, সেল নাম্বারে। তো কয়েকবার রিং হচ্ছে, ধরে না। অনেকক্ষণ পর তার মা ফোন ধরলো, বললো যে কি হয়েছে, বলে যে আমি ভয় পাইতেছি, বাসায় তোমরা এক্ষুনি আসো। তো তার মা বলছে কি হয়েছে, বলে যে সামথিং গোয়িং অন হিয়ার। তার মালে বলে কিছু একটা হইতেছে এখানে। তো তার মা শুনে খুব টেনসড হয়ে গেল, বললো আচ্ছা তুমি থাকো, আমরা আসবো। তো বলার পরে বলে তুমি চুপচাপ বসে থাকো, তুমি আমার রুমে যে বসে থাকো। তার মা বলতেছে, বলে আমি তোমার রুমে আছি, এখানেই আমার সাথে ভয়ের জিনিস ঘটছে। তো তার মা বলতেছে যে আমি আশা করি যে তুমি বানাই কিছু বলতেছো না আমারে। বলে যে না, তুমি আসো, তুমি তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো। তাই বলে জর্ডান ফোন রেখে দেয়, রেখে সে চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। তার কাছে ভয় লাগতে থাকে, সে বারবার দেয়ালের দিকে তাকায়, হেডবোর্ডের কাছে, মনে ওই জায়গাটাই। তো বেশ অনেকক্ষণ পরে, মানে প্রায় 1 ঘন্টার মতো পরে দেখলো যে গাড়ির শব্দ পেলো, তার বাবা মা আসছে। তো আসার পর বাবা মা ঢুকলো, ঢুকে বলে কি হয়েছে। তো বললো যে এরকম ব্যাপার, আমি এরকম ভয় পেয়েছি। তো তার মা তখন শুনে বলতে, তুমি মোস্ট প্রবাবলি স্বপ্নে দেখছো, তুমি তো ঘুমায় গেছিলা, আর তোমার এই যে গেমস, এটা আমি বলছি যে এই গেম বাদ দিতে। তার বাবাও বললো যে তুমি যে সব গেমসগুলো খেলো, এগুলোর মধ্যে সব স্পুকি স্টাফ, এই সেই হ্যান ত্যান, এগুলো তোমার মাথার মধ্যে ঢুকে এসে বলে। তখন তার মা বললো চলো তোমার রুমে নিয়ে যাই। তো তাকে তার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে তাকে শুতে দিল। তো জর্ডান অবাক হচ্ছে যে এই জিনিসগুলো তার সাথে কেন ঘটতেছে, এখানে কেন তার মার সাথে ঘটে না বা কিছু। তো পরদিন সে তার ভাইকে বলে যে একটু আসতে বাসায়, তার সাথে কথা আছে। তো তার ভাই এরপরে আসে, আসার পর ভাইকে বলে যে এরকম ব্যাপার আমার সাথে এরকম ঘটে। তো তার ভাই জিজ্ঞেস করে যে কি মানে কিভাবে তোর সাথে এগুলো শুরু হলো। তো বলে যে আমি এরকম একবার বেসমেন্টে গেছিলাম, ওই দিন ভয় পাইছিলাম, এরপর থেকে এরকম শুরু হয়েছে। তো তার ভাই বলে আচ্ছা আমি বেসমেন্ট চেক করে দেখবো না, তোর চিন্তা করার কিছু নাই, আর আমি আসি নেক্সট 3 দিন, আমি তোদের সাথে আসি, অসুবিধা নেই। তো বলে তার ভাই তাকে অ্যাসিওর করে যে কোনো অসুবিধা নেই। তো জর্ডানও একটু টেনশনে থাকে। জর্ডান তার ভাইরে বলে যে তুই আমার রুমে থাকিস, তোর অন্য রুমে থাকার দরকার নেই কয়দিন, মানে তুই যে রুম নিয়েছিস ওই রুমে থাকার দরকার নেই, আমার রুমে থাকিস, কারণ আমি একটু ইদানিং ভয় পাইতেছি। তো তার ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন দিনের বেলা কি ঘটছে জর্ডান আর কিছু জানা। রাতের বেলা দেখলো যে তার ভাই আসছে, এসে তার রুমেই তার ভাই ওখান থেকে তার ম্যাট্রেসটা টেনে এনে ওই জর্ডানের রুমে রাখলো, রেখে বললো যে আমি তোর সাথে এখানে ঘুমাবো, অসুবিধা নাই, টেনশন করিস না। তো রাতটায় শুয়ে তার ভাই বলতেছে, তাদের ঘুমের সময়, ঘুমের আগে আর কি, বলতেছে যে আমি গেছিলাম বেসমেন্টে যে দেখছি আসলে বেসমেন্টটা কেমন স্পুকি, বিশেষ করে ওয়ালটা, ওই ব্ল্যাক ওয়ালটা, ওইটা আসলে স্পুকি। ওইটা আব্বা ঠিক করে না কেন, ওইটা দেখে কেমন জানি লাগছে, আমি অনেকক্ষণ তাকাই ছিলাম ওইটার দিকে, আর কেন জানি মনে হয় যে ওইটা একটা মানে কেমন জানি মনে হয় যে ওইখানে একটা দরজা আছে, এরকম লাগে। তো তখন জর্ডান উঠে বসে বলে যে ওখানে দরজা আছে, তুই কি ট্রাই করছিস? বলে না দরজা আমি ট্রাই করি নাই, আমি যখন দেয়ালটা ধরছি আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে একটা দরজা, ওই পাশে যাওয়া যায় এরকম লাগতেছিল, বাট আসলে কিন্তু এটা দেয়ালই। তো জর্ডান বলে যে এই ভেরি স্পুকি, এটা জিনিসটা খুবই স্পুকি, মানে তুই ওখানে যে এরকম ঠিক করিস নাই। তো বলে না আমি দেখতে গেছিলাম, তুই যেহেতু ভয় পাইছিস। ভাই বলে আচ্ছা। তো যাই হোক, দুইজনের কথাবার্তা বলে একসময় শুয়ে পড়ে। তো ওরকম জর্ডান ঘুমায় গেছে। অনেকক্ষণ পর জর্ডানের হঠাৎ করে ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখতেছে যে ঘরের মধ্যে কেমন যেন একটা ডিফারেন্ট পরিবেশ, ঠান্ডাটা একটু বেশি। তো সে তাকায় দেখে যে তাদের যে ঘরের তার রুমের যে দরজাটা খোলা,
দরজাটা খোলা, ভাই নাই এখানে। তো তাদের রুমে কিন্তু ওখানে আছে, রেস্টরুম আছে অ্যাটাচড, মানে তার ভাইয়ের কিন্তু এরকম বেরোনোর প্রয়োজন পড়বে না। ঢাকায় দেখতেছে ম্যাট্রেসের মধ্যে তার ভাই নেই। তো ওইখানে ওই যে তাদের রুমে ওই যে হ্যালোজেন ল্যাম্প খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একদম ডিম করে দিছিল, ওইরকমই আলো আছে ঘরের ভেতরে। তো জর্ডান উঠে তাকায়, দেখে যে ভাই নাই বিছানায়, কই গেল, চিন্তা করে যে ভাই কই গেছে। তো সে হেঁটে হেঁটে বের হয় ওই দরজা দিয়ে ঘরের। তো দরজা দিয়ে বেরোচ্ছে যখন, তখন সে শব্দ পাচ্ছে যে তাদের যে সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পা ফেলে ফেলে কেউ যাচ্ছে শব্দ করে। সিঁড়ির উপর যদিও কার্পেট বিছানো, কিন্তু মনে হচ্ছে বেশ জোরে জোরে পা ফেলে যাচ্ছে। তো জর্ডান তাড়াতাড়ি যায় বের হয়ে, তার রুম থেকে ওদিকে হেঁটে যায়, তাদের ওই যে করিডোর ওখানে দাঁড়ায়, দেখে যে তার ভাই নামতেছে, কিন্তু মনে হচ্ছে তার ভাই ঘুমের মধ্যে হাঁটতেছে, স্লিপ ওয়াক করতেছে। কারণ তার এক হাতে রেলিং ধরা, মাথাটাকে এরকম ডানে বামে নাড়তেছে কেমন করে জানি, আর নেমে যাচ্ছে তার ভাই। তো জর্ডান চিন্তা করলো স্লিপ ওয়াক করে কই যায়, মানে ও কি ঘুমের মধ্যে হাঁটতেছে কিন্তু যাচ্ছে কই। তো চিন্তা করে সেও আস্তে আস্তে পা টিপে টিপে যায় ভাইয়ের সাথে, মানে পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতে থাকে। তো হেঁটে দেখে যে ভাই নিচে নেমে ডান দিকে হেঁটে চলে গেল ইসের দিকে, বেসমেন্টের দিকে। তো সেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, হাতে তখন লাইট নেই, জ্বালাইতেও পারে না। সে চিন্তা করে যে ভাই কই যেতেছে, তার ইন্টারেস্ট দেখার। তো যে দেখলো তার ভাই বেসমেন্টের দরজাটা খুলে ফেললো, খুলে ওই দরজা দিয়ে হেঁটে ঢুকে গেল। তো জর্ডান কিছুক্ষণ চিন্তা করে, তারপর সেও আস্তে আস্তে হেঁটে ওই বেসমেন্টের মধ্যে ঢুকে। তো বেসমেন্টের মধ্যে ঢুকে সে কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়। সে বুঝতে পারতেছে না যে মানে এখানকার অবস্থা কি, কারণ বাতি জ্বলতেছে না, অন্ধকার, বেসমেন্টটা একদম ডিপ অন্ধকার। সে চিন্তা করছে বাতি জ্বালবো, ভাই তো এখানে ঢুকছে, আমি দেখছি, মানে ভাইরে তো ঢুকতে দেখছি, ভাই কই গেল। তো এই কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরেই তার চোখে একটু আলো আধারি শুয়ে আসে নিচে, কারণ ওই যে বেসমেন্টের মধ্যে একটু ওই যে খোলা আছে ভেন্টিলেটরের মতো, ভেন্টিলেটর ঠিক না, আলো আসার জন্য আসলে ওই জায়গাতে একটু খোলা, উপরে গ্রাউন্ড লেভেলের আলোটা একটু করে নামে। তো ওইটা যেহেতু ওখানে ঢোকে, সে ওইটার মধ্যে দেখতে পেল হালকা আলো আধারি, ওইখানে আলো আধারি, এবং সে খেয়াল করে দেখে তার ভাই ততক্ষণে ওই সিঁড়ির নিচে নেমে গেছে, এবং নেমে হেঁটে গিয়ে তার ভাইকে সে বুঝতে পারলো আলো আধারির মধ্যে যে ভাই যে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছে। তো জর্ডান একটু অবাক হয়েছে যে ভাই এখানে বসে কি করে। তো সে আস্তে আস্তে সিঁড়িতে পা টিপে টিপে নামতেছে, সিঁড়িতে কার্পেট দেয়া, মানে আস্তে আস্তে পা টিপে নামলে বোঝা যাবে না। জর্ডান আস্তে আস্তে হাঁটতেছে এবং দেয়ালের সাথে পিঠ লাগায়, সে ওদিকে মানে দেখা দিতে চাচ্ছে না তার ভাই তাকে দেখুক কি ব্যাপার, সে জানতে চায়। তো জর্ডান যখন সিঁড়ির একবারে প্রান্তে নেমে আসছে, সে দেখতেছে তার ভাই দেয়ালের দিকে তাকায়, কি জানি বলতেছে, কার সাথে কি জানি কথা বলতেছে। তো অবাক হয়ে গেল সে যে তার ভাইয়ের সাথে আরেকটা কণ্ঠ সে শুনতে পাচ্ছে, বেশ মোটা ভারী কণ্ঠ, যেটা সে শুনছিল প্রথম দিন এখানে আসার পর। তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ ঘরের মধ্যে তো হালকা আলো আধারি, মানে এই যে বাইরের হালকা আলো আসতেছে এখানে, এতে করে মানে ঘরটার মধ্যে সামান্য আলো তৈরি হয়েছে। আর এর মধ্যে চেয়ারটা বোঝা যাচ্ছে, চেয়ারের মধ্যে তার ভাই বসে আছে, সে বুঝতে পারতেছে, আর তার ভাই তাকায় আছে সামনের দেয়ালের দিকে, আর ওই দেয়ালের ওখান থেকেই কণ্ঠস্বর আসতেছে একটা ভারী কেমন জানি। তো মানে সে স্পষ্ট শুনলো কণ্ঠস্বরটা বলল, লুক হু ইজ হিয়ার, ইউর লিটল কিউরিয়াস ব্রাদার, বলে কেমন যেন একটা হাসি দিল। তো তখন জর্ডান কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে, মানে তাকে কেউ দেখছে। সে খেয়াল করলো দেয়ালটার ওদিক থেকে হালকা একটা আলো বের হচ্ছে, একটা আলো বের হচ্ছে, এবং ওইটা একটা মানুষের মতো শেপ নিচ্ছে তার ভাইয়ের সামনে। একটা মনে হচ্ছে যে আলোর একটা মানুষ তার ভাইয়ের সামনে শেপ নিল, মানুষের শেপ। তো জর্ডান তো ভয় একদম মানে শেষ, সে একদম দেয়ালের সাথে মিশে গেছে, সহ্য করতে পারতেছে না সে। তারপর দেখলো ওই মানুষটার অবয়বটা তার ভাইকে ক্রস করে তার আর তার ভাইয়ের মাঝখানে চলে আসলো, মানে, এবং ওই জায়গাটা এত ঠান্ডা হয়ে গেছে বলার মতো না। জর্ডান ভয়ে চিৎকার করা শুরু করলো, একদম টপ অফ হিজ লাংস, মানে কিচ্ছু মানে চিন্তা করতে হচ্ছে, চিৎকার করতেছে সে চোখ বন্ধ করে, প্রচন্ড জোরে চিৎকার করতেছে। তো চিৎকারের সাথে সাথে শব্দ পেল, ত্রুম করে একটা শব্দ হলো, মনে হলো যে চেয়ার থেকে একটু পড়ে গেল এরকম। আর একটু পরে তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে ঝিম করে শব্দ হলো, মানে তার বাবার চিৎকার, যে হোয়াট হ্যাপেন বলে তার বাবা ঢুকছে, তার মাও পিছনে আসে, তার বাবা লাইট জ্বালায় ঢুকলো, তার বাবার হাতে বন্দুক, তাদের একটা বন্দুক ছিল এখানে হান্টিং গান, সেটা নিয়ে ঢুকছে তার বাবা, ঢুকে লাইট জ্বালাইছে। এখানে লাইট জ্বালানোর পর দেখতেছে তার বাবা যে জর্ডান দেয়ালের সাথে একদম কর্নারে সেথায় আছে, সে চিৎকার করতেছে, তার ভাই ফ্লোরে পড়ে আছে চেয়ার থেকে।
তো একটা ডিজাস্টারাস সিচুয়েশন। তার বাবা তাড়াতাড়ি ঢুকলো, ঢুকে জর্ডানকে শান্ত করলো। তার মা ঝাঁকি দিয়ে দেহে হোয়াট হ্যাপেন বলে শান্ত করছে। জর্ডান একটু পর ঠান্ডা হলো, তার মাকে জড়ায় ধরলো, সে ভয় পেয়েছে অনেক। আর তার ভাইকে তার বাবা ওখান থেকে তুললো, দেখলো যে তার ভাইয়ের জ্ঞান নাই। তো যাই হোক, তাদেরকে নিয়ে আসলো উপরে আসার পর তার বাবা অনেকক্ষণ চেষ্টা করলো জ্ঞান ফেরানো তার ভাইরে, পানির ছিটা দিয়ে মানে হাত পা এরকম ঘষে, শরীর ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ পর তার ভাই হুঁশ ফিরল। তো সে বলল যে তাকে মনে হয়েছে, মানে সে হুঁশ ফেরার পর যেটা বলতে মনে হয়েছে তাকে কেউ ডেকে নিয়ে গেছে ওইখানে, এবং ওইখানে একজন মানুষ ছিল, বয়স্ক মানুষ, এবং তার কাছে মনে হয়েছে যে সে মানে অবয়বে দেখছে, পুরো ক্লিয়ার না। সে যখন অন্ধকারে গেছে হেঁটে হেঁটে ওইখানে যাওয়ার পর সে একটা অবয়ব দেখছে। অবয়ব থেকে সে খেয়াল করে দেখছে একটা মানুষ, মনে হচ্ছে একটা গাউন পরা এবং বেশ বয়স্ক, এবং সে ওখানে বসে তাকে ডেকে কথা বলতেছিল। তাকে কি বলতেছিল সেগুলো তার সব খেয়াল নাই। তো জর্ডানের ভাইটা বলার পরে তার বাবা একটু টেনসড হয়ে গেল। তো ওই দিন রাতে আর তারা ঘুমায় নাই, তারা ছেলেদের সাথে ছিল, নিজেরা কথা বলছে কি করা যায় এগুলো নিয়ে। জর্ডানকে টেক কেয়ার করলো, তার ভাই ঘুমাচ্ছিল, ঘুমাইতে দিল তাকে, নিজের আলাপ করে। পরদিন সকালে জর্ডানের বাবা আর কাজে গেল না, তিনি গেলেন যে হার্ডওয়্যারের দোকানে, ওখান থেকে একটা বোল্ট লক নিয়ে আসলেন। আগে তো তাদের যে এই বেসমেন্টের দরজার মধ্যে কোনো লক ছিল না, জাস্ট একটা বোল্ট নব ছিল। তো ওইখানে এটা চেঞ্জ করে তিনি লক লাগাই দিলেন এবং তালা মেরে চাবি নিজের কাছে রাখলেন। আর তিনি ওই এজেন্টের সাথে কথা বলার জন্য চেষ্টা করলেন যে এই বাসার ঘটনা তুমি আমাকে রিয়েলি বলো, নাইলে তোমার সমস্যা আছে, আমি এটা নিয়ে কিন্তু প্রবলেম করব তোমার। তো তখন ওই এজেন্ট নাকি তাকে বলছে যে এখানে এই সাইকিয়াট্রিস্ট ছিল, সে এইখানে যতদূর জানা যায় সে এইখানে বেশ বিভিন্ন রকমের রিচুয়াল পালন করতো তার, তো এই জন্য এরকম ব্যাপার স্যাপার। তো বলছে যে তোমরা কেন ওই বেসমেন্ট এটা রিকনস্ট্রাক্ট করো নাই বা ওই যে রিনোভেশন করো নাই? বলে আমাদের লোক এখানে করতে যে ভয় পাইছে, তারা ভয় পাওয়ার পর আর করতে চায় নাই, তা আমরাও এরপর আর ওইটা ধরি নাই। তো যাই হোক, তিনি মানে খুব টেনসড হইলেন। চিন্তা করলেন তার একজন বন্ধু ছিল, জর্ডানের বাবার বন্ধু, সে হচ্ছে আবার একজন সাইকিক, মানে সাইকিক রিডিং করে। তো তাকে নিয়ে আসছিল তিনি বাসায় আসার পর তিনি দেখে বললেন যে তোমাদের এই বাসাটা এক্সেসিভ রকম হন্টেড, কিন্তু এই বাসার মধ্যে যেই থাকতো সে এখানে বিভিন্ন রকমের রিচুয়াল প্র্যাকটিস করতো, হ্যাঁ, মানে যে রিচুয়ালগুলো স্বাভাবিক না, এবং সে অন্য ডিমেনশনের সাথে যোগাযোগের চেষ্টা করতো এখান থেকে, এবং তার কিছু ব্যাপার স্যাপার এখানে রয়ে গেছে। ইভেল স্পিরিট আছে এই বাসায়, মানে তাদের বিশ্বাস অনুযায়ী বলছে এখানে ইভেল স্পিরিট আছে। তো তুমি সাবধান, তোমাদের বেসমেন্টটাকে তুমি ঠিক করার ব্যবস্থা করো, আর যদি মনে করো যেটাতে সমস্যা ফিল করো, বেসিক্যালি বাসাটা ছেড়ে দেওয়াই বেটার হবে। তো জর্ডানের বাবা নাকি তখন ওই যে যাকে নিয়ে আসছিল সাইকিক রিডার, তাকে দিয়ে চেষ্টা করছিল তিনি আরো মানুষ এনে ওই বাসাটাতে মানে বিভিন্নভাবে কিছু করার, তো লাভ হয়নি। এমনকি তারা চার্চের লোকজনও নিয়ে আসছিল, তারাও এসে বলছে যে বাসাটা সুবিধার না, এখন কিছু তো করার নেই, বাসা কিনছে, এখন হয় বিক্রি করে যেতে হবে না থাকতে হবে। তো জর্ডানের বাবা নাকি ওই বাসাতেই থাকছে, তারা ওইটা চেঞ্জ করে নাই, এবং ওই যে বেসমেন্ট ওইটাকে তিনি ঠিক করাইছিলেন পরে, মানে ওই যে রং টং ওগুলা সব করছিলেন, আর ওটাকে লক করে রাখতেন এরপর থেকে, এবং মানে শুধু ওই বোল্ট লক না, পরে এমনি শক্ত লক মেরে দিয়েছিলেন। ওইখানে যদি একা আর কেউ যেত না, ওখানে নিচে কাজ করতে গেলে তার একাধিক মানুষ নামতো, নেমে যে ওখানে কাজকর্ম যদি করতে হইতো করতো, আর ওখানে বসাবসির কোনো ব্যাপার ছিল না। তো ওইটা যেদিন নাকি রং চেঞ্জ করেন সেই দিন নাকি তাদের বাসার মধ্যে রাতের বেলা অনেক উলট পালট হয়েছে, মনে হচ্ছিল বাসার মধ্যে কে দৌড়াদৌড়ি করতেছে, জোরে জোরে কথা বলতেছে, ধমকাচ্ছে কাউকে, এরকম শব্দ নাকি আসছিল। আর বোবায় ধরাটা নাকি ওই বাসার থেকে মানে ছাড়ে নাই সবাইকে, মানে জর্ডানের বাবা মাকেও বোবায় ধরতে পরে। তো বোবায় ধরা ব্যাপারটা নর্মাল। তো এইটাই জর্ডান শেয়ার করছিল নসীনদের কাছে, আর নসীন এই বাড়ির ঘটনাটা শেয়ার করলো, বললো যে এই বাড়িটা এখনো ওরকম আছে। জর্ডান নাকি তাকে বলছিল যে ইউ আর ওয়েলকাম এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যান্ড স্টে ইন আওয়ার হাউস। তো এনি ওয়ান অফ ইউ, তাদের মধ্যে যে কেউ এসে ওখানে থাকতে চাইলে থাকতে পারে। সে তাদেরকে বলছিল, মানে দাওয়াত দিয়েছিল এসে দেখতে যে তারা কিছু ফিল করে কিনা। তো নসীন শেয়ার করলো সে যায় না ওই বাসায়, তো সে শেয়ার করলো ওই বাসার ঘটনা। আমার কাছে কিন্তু বেশ স্পুকি মনে হয়েছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি আমাকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম, তিনি হচ্ছেন মার্জিয়া মেহজাবিন, এবং তিনি একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি যার ঘটনা পাঠিয়েছেন তার নাম শান্ত, যেটি আমরা একটি
ছদ্মনামে ব্যবহার করছি। তার বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে। তিনি বর্তমানে ঢাকার বাসিন্দা এবং মোটামুটি 15 বছর ধরে তিনি ঢাকায় বসবাস করছেন। কিন্তু কখনো কিছু তার সাথে ঘটতে পারে এই জিনিসগুলো তিনি কখনো কল্পনাও করেননি। কারণ সবসময় তিনি ভাবতেন এই ইট পাথরের শহরে জিনভূত আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু 2022 সালে তাকে সম্পূর্ণ স্তম্ভিত করে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে। তিনি যখন গ্রামে ছিলেন তখন ছোটবেলায় দাদি নানিদের কাছ থেকে এই অন্যান্য সবার মতোই ভূতের গল্প অথবা ভয়ের গল্প তিনি শুনতেন। আর তিনি ভাবতেন এগুলো শুধুমাত্র গ্রামেই পসিবল, ঢাকায় এগুলো পসিবল না। শহরে আসার পরেও তার এই ধারণা এবং এই ভাবনার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। কারণ শহরের ব্যস্ত লাইফে এইসব জিনিস চিন্তা করার মতো অনেকের সময় হয় না। কোথায় জিন কোথায় ভূত ধরবে, যদি কাউকে জিন ভূত ধরেও সেটাকে হয়তো বিশ্বাস করতে চায় না। আর যারা বিশ্বাস করে তারা বলে তুমি পাগল হয়ে গেছো, তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এগুলোর ব্যাপারে গভীরে ঢুকতে চায় না কেউই। এখন কেউ অবিশ্বাস করে গভীরে ঢুকতে চায় না, নাকি বিশ্বাস করে এটা নাটক করে যে আমরা গভীরে ঢুকতে চাই না, এটা একমাত্র তাদেরই ব্যাপার। তো যার ঘটনা বলছি শান্ত ভাই, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন 2017 সালে তার একজন ক্লাসমেটের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। রিলেশনটা কন্টিনিউ করতে করতে 2019-এর সেপ্টেম্বরে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু দুই পরিবারের কেউই সেই বিয়েটি আসলে মেনে নিচ্ছিল না। মাঝে তারা আরো 3টা বছর এই মানাতে চেষ্টা করতে করতে তারা ব্যর্থ হয়ে যায়। তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে এবার তারা আলাদা করে সংসার শুরু করবে। কারণ তারা যেহেতু অনেকবার কনভিন্স করার চেষ্টা করছে এবং দুই পক্ষ যখন যেহেতু মানছে না, তারা চেষ্টা করতে পারে নতুন করে সংসার শুরু করবার জন্য। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়ার পর এই জিনিসটা বেশ শক্তিশালী হয়ে ওঠে, এই ভাবনাটা। তারা আস্তে আস্তে বাসা ঠিক করে, মিরপুরে একটি বাসা ঠিক করে। অল্প কিছু আসবাবপত্র নিয়ে সেই বাড়িতে 2020 সালের জানুয়ারির 1 তারিখে তারা বাসাটায় ওঠে। বাসাটা ছিল 6 তলা, প্রতিটা ফ্লোরে 4টা করে ইউনিট। শুধু 6 তলাতেই একটা মাত্র ইউনিট, 2 রুমের ফ্ল্যাট ছিল। এবং ওই ফ্ল্যাটের পুরোটা তাদের বাসার সামনে ছিল পুরোটা ছাদ, ভাড়াটাও তুলনামূলক কম। তো সব মিলে একটা নিরিবিলি পরিবেশ তারা পেয়ে যায়। এবং যেহেতু টপ ফ্লোরে একদম ছাদের সাথে লাগোয়ার যে ফ্ল্যাটটা তাদেরকে দেওয়া হয়, সেটার পরিবেশটা ছিল অসাধারণ, নিরিবিলি পরিবেশ। আর নতুন বিয়ে, তার উপরে দিনের আলোতে চারপাশের ভিউ, আর ছাদে বাসার সামনে চাঁদের আলো, এই ধরনের জিনিসগুলোও একটা সময় তাদের জীবনে প্রশান্তি বয়ে নিয়ে আসে। তারা খুব খুশি থাকে এই বাসাটা ভাড়া করবার পর। তো এইভাবে বেশ ভালোই কাটছিল, কয়েকটা দিন ভালো কাটে। এর মধ্যে শান্ত অফিসে জয়েন করে এবং তার বাসা থেকে অফিস মোটামুটি বেশ কাছেই ছিল। তাই কাছে থাকার এই অ্যাডভান্টেজটা তিনি দুপুরে লাঞ্চ করার সময় নিয়ে নেয়। তিনি দুপুরে লাঞ্চ করতে বাসায় যেতেন আর কি। তো একদিন দুপুরে তিনি লাঞ্চ করতে বাসায় যায় এবং গিয়ে দেখে তার স্ত্রী খুব ভয় নিয়ে, খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় ছাদে দাঁড়িয়ে আছে, ভেতরে না। তো তাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তো শান্ত তাকে ঘরে নিয়ে যায় এবং কিছুটা ঠান্ডা করার চেষ্টা করে। একটা পর্যায়ে যখন তার স্ত্রী স্থির হয়ে আসে, তখন জিজ্ঞেস করে, এই বল কি হয়েছে? সে বলল, সে যখন রান্না করছিল তখন কেউ একজন তাদের শোয়ার ঘর থেকে গোঙানি শব্দ দিচ্ছিল। মনে হচ্ছিল অনেক উ শব্দ আসছে। হয় না গলায় কিছু আটকে গেলে যেমন শব্দ, ঠিক তেমন শব্দ কিচেন থেকে রুমে পাওয়া যায়। এই শব্দটা আস্তে আস্তে রুমের দিকে আসতে থাকে। ঠিক তখন যখন আজান শুরু হয় এবং সে দেখে ফ্যানের কাছ থেকে একটা কালো ধোঁয়া বাতাসের মতো জানালা দিয়ে বের হয়ে গেল। এটা দেখার পর তিনি প্রচন্ড ভয় পায়। একটা ধোঁয়া কিভাবে বের হবে, সেটা ছড়াতে পারে, কিন্তু সেটা আলাদা করে সেক্লুডেড অবস্থায় বের হয়ে যাবে, সেটা তাকে ভয় পাইয়ে দেয়। সে বাইরে চলে আসে। শান্ত তাকে অনেক বুঝিয়ে সেদিনের মতো তাকে বাসায় রেখে অফিসে আসে। তো সেদিন শান্ত 5টার মধ্যেই বাসায় চলে আসে, কারণ একটা ঘটনা ঘটে যায় এবং তার স্ত্রী বাসায় খারাপ ফিল করছিল। তাকে সময় দেওয়াটা একটা বিষয়, কারণ স্ত্রী তো একা থাকে বাসায়। সেদিন তিনি বিকালের মধ্যেই বাসায় চলে আসেন, কিন্তু নর্মালি তিনি ফিরতে ফিরতে রাত 10টা হয়ে যায় প্রতিদিনই। তো যাই হোক, তারা রাতের খাওয়া দাওয়া শেষ করে এবং ঘুমিয়ে পড়ে। শেষ রাতে শান্তর ঘুম ভেঙে যায়। তিনি ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের দিকে যখন যায়,
তিনি দেখেন যে ওয়াশরুমের দরজাটা যখন খোলে দেখতে পান পানির যে ট্যাপের নিচে একটা ছোট বাচ্চার মাথা পড়ে আছে, কাটা মাথা, আর কোমরের ভেতরে একটা হাত, রক্ত চারিপাশে ছেটানো। তিনি ভয়ে শক্ত হয়ে যায়। এইটা কেমন কথা, এইটা কিভাবে সম্ভব? তিনি কোনো মতো দরজাটা লাগিয়ে টান দিয়ে রেখে রুমের দিকে যাবে। এই সময় বুঝতে পারে কিছু একটাতে তার পা আটকে গেছে, সেটা অন্ধকারের মধ্যে, কোনো নরম কিছু। তো ডিম লাইটের যে আলো, হালকা আলোতে তিনি বুঝতে পারে নাই। তিনি রুমের সামনে গিয়ে যখন লাইট অন করে দেখে যে ছোট বাচ্চার রক্ত মাখা বডি পড়ে আছে, সেই বডির সাথে আটকে গেছে পাটা, নাড়ি বুড়িগুলো বের হয়ে আছে, আর মাথা আর হাত একটা নেই। মানে ওয়াশরুমে পড়ে থাকা মাথা আর হাত এই বাচ্চার ছিল। তো শান্ত সাহেব যেটা মনে করছেন যে এই বাচ্চাটাকে তিনি একটা সময় এই মুহূর্তে পাড়া দিয়েছেন এবং তার বডিটাকে পাড়া দিয়েছে এবং তার সাথে ওই পাড়া দেওয়ার কারণে রক্ত লেগে আছে। এসব দেখে তিনি ভেতর থেকে সব বেরিয়ে আসতে যাচ্ছিল, বমি হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই সব বমি হয়ে তার ভেতরের নাড়ি, শরীরের নাড়ি বড়ি সব উগলে দেবে। তো তিনি কোনো মতে তার রুমের দরজার সামনে বসে পড়ে, ভয়ে বসে পড়ে এবং একটা পর্যায়ে তার স্ত্রীকে ডাকে। তার তখন চোখ মুখ অন্ধকার হয়ে আসছিল। তখন তার স্ত্রী এসে তার কাঁধে হাত রাখে। তো তার দিকে না তাকিয়ে সে স্ত্রীকে বলে, তার দিকে তাকায় না, বলে আমাকে একটু পানি দাও তো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে একটু বাঁচাও। পাশ থেকে সে বলে, এটুকু দেখি হাঁপিয়ে গেলে, আর তো অনেক কিছু দেখা বাকি। তো তিনি এই কথা শুনে প্রচন্ড ভয়ে তার দিকে তাকায়, দেখে তার স্ত্রীর চেহারাটা কেমন বিদঘুটে এবং বিশ্রী দেখাচ্ছে। তার চুলগুলো খোলা, চোখগুলো উবলে পড়বে, মানে চোখগুলো বের হয়ে যাবে। মুখের মাংস কয়েক জায়গা থেকে মনে হচ্ছে নাই, ওই জায়গাটায় শুধু হাড় দেখা যাচ্ছে। কোনো শিয়াল কুকুর সেটা কামড়ে নিয়ে গেছে, এরকম কিছু একটা। তিনি চিৎকার করতে চাইল, শান্ত চিৎকার করতে পারল না। আচমকা সে তার ঘাড় সজোরে ধরে ঘুরিয়ে তার বিছানার দিকে ঘোরালো। তিনি দেখলেন তার স্ত্রী ফ্যানের সাথে ঝুলছে, তার চুলগুলো খোলা, চোখগুলো ঠিক মানে বের হয়ে আছে, জিহ্বাটা প্রায় বুক পর্যন্ত নেমে এসছে। তিনি জানে না, সত্যি কথা বলতে তিনি চিন্তা করছিলেন, আপনারা কি চিন্তা করছেন তিনি জানেন না। আলোতে নাকি এসব ঘটনা ঘটে না, কিন্তু ডিম লাইটের আলোতে উনি সব দেখেছে। তখন তার রুমের ডাইনিং এর লাইট অন ছিল এবং সেই আলোতে তিনি সেই বাচ্চাটাকে পরিষ্কার দেখেছে। তখন তার রুমের ডাইনিং এর এবং তিনি পরিষ্কার সেই ঝুলন্ত দেহটা দেখেছে। জিভ বের করা অবস্থায় তার দিকে একটা লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। ইনফ্যাক্ট তাকিয়েছিল না, তাকিয়ে হাসছিল। তিনি বুঝতে পারছিল না তার সাথে এগুলা কি ঘটছে, আসলে আদৌতে তার সাথে ঘটছে নাকি এটা তার সাথে একটা দেখা স্বপ্ন। আর যদি ফ্যানে ঝোলানো তার স্ত্রী হয়ে থাকে, তাহলে তার ঘাড় ধরে বসে আছে কে? তার চিন্তা করার শক্তি ওই মুহূর্তে কমে গেছিল। ততক্ষণে তিনি শুধু অবাক হয়ে দেখছিল। হঠাৎ করে তার ঘাড় ধরে রাখা সে অবয়বটা তাকে ছুঁড়ে মারে, অনেকটা ধাক্কা দিয়ে খাটের কাছে নিয়ে আসে। তার স্ত্রী রূপে ঝুলন্ত সে অবয়বটা গলায় ফাঁসির রশিটা সমেত তার দিকে নেমে আসে আস্তে আস্তে। মনে হচ্ছে উপর থেকে কেউ রশিটা ধরে ধরে নিচে নামাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পারেন উপরে যখন কোনো কনস্ট্রাকশনের কাজ চলে, নিচে আস্তে আস্তে ধরে ধরে জিনিসপত্র নামায়, ঠিক সেরকম ভাবে তাকে বের হয়ে থাকে। সে জিহ্বাটা চাটতে শুরু করে। তখনও জ্ঞান তিনি হারায়নি। তিনি জানে না কেন তিনি অজ্ঞান হচ্ছে না। তিনি অজ্ঞান হবার জন্য অপেক্ষা করছে। এত কিছু ঘটে যাচ্ছে তার সামনে, কিন্তু অজ্ঞান হচ্ছে না কেন, তিনি দেখছে কেন। তিনি পড়ে আছে মেঝেতে, অবয়বটা জিহ্বা দিয়ে তার মুখ আর গলায় অনবরত ওই মুহূর্তে চেটে যাচ্ছিল। এমন সময় তিনি দেখেন সেই বাচ্চাটার কাটা মাথা হঠাৎ করে বলের মতো, অনেকটা টেনিস বলের মতো গড়িয়ে গড়িয়ে তার দিকে এসছে এবং সেই মাথাটা হাসছিল, ঠিক ছোট বাচ্চাটার হাসির মতোই। মাথাটা তার কাছাকাছি এসেই তার বাম কাঁধে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। এটা ব্যথায় বলা এই ব্যথাটা পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহ বলে চিৎকার দেয়। তখন দূর থেকে হঠাৎ করে তিনি পরিষ্কার শুনতে পারেন আজানের শব্দ আসছে। এরপরে হয়তো এই আজানের শব্দটাতেই কিছু একটা ঘটেছিল, যার কারণে তিনি অজ্ঞান হতে সমর্থ হন। আসলে অজ্ঞান তো কেউ চাইলেই হতে পারে না, অজ্ঞান হওয়ার জন্য কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তার ওই মুহূর্তে তার যে অবস্থাটা চলছিল, তাতে তার ব্রেনে অক্সিজেন লেভেল তখন এমনিতেই কম ছিল। একটা মানুষ হাইপক্সিক কন্ডিশনে যেতে গেলে অথবা একটা মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, তখন এই ধরনের কিছু সিমটমস দেখতে হয়, নাহলে মানুষটা অজ্ঞান হতে পারে না।
তবে তো কন্ডিশন যেটা অ্যারাইজ করছিল সেটা অজ্ঞান হবার মতোই। এরপরে তার আর কিছু মনে নেই। সকালে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডাকে, তার ডাকার পর তার ঘুম ভাঙে। তিনি চোখ মেলে তাকিয়ে দেখে শুধু অঝরে কান্না করছে, কিছু বলতে পারে না অনেকটা সময়, এরকম অবস্থা। তার স্ত্রী তার কান্না থামিয়ে বলে, কি হয়েছে? তোমাকে রাতেও দেখলাম কেমন ছটফট করছো ঘুমের মধ্যে। আমি এত ডাকলাম কিন্তু উঠলা না, আমি বারবার তোমার ঘাড়ে হাত রাখলাম কিন্তু তুমি উঠছিলে না। তো এটা বলার পর শান্ত একটু রিল্যাক্স হলেন। তিনি ভাবলেন যে ওকে, তাহলে হয়তো আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, দুঃস্বপ্ন ছিল। কিন্তু যেই বিছানা থেকে উঠতে যাব তখনই তিনি উঠতে যাবেন তখনই তিনি টের পান তার পুরো শরীর কেমন ভার হয়ে গেছে। তার ঘাড়ে প্রচন্ড ব্যথা আর কাঁধেও। তার স্ত্রীর সাহায্য নিয়ে যখন তিনি উঠে বসে, পরনের টি শার্টটা যখন তিনি খোলেন এবং তার স্ত্রী এবং তিনি দুজনেই দেখতে পান তার কাঁধে ছোট ছোট বাচ্চার কামড়ের দাগ। তার স্ত্রী জিজ্ঞেস করলো, কিসের দাগ এটা? অবাক হয়ে যায়। তো তিনি তখন তাকে ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে, আমার এক কলিগের বাচ্চা কাল অফিসে এসেছিল, ছোট মানুষ কামড় দিয়েছে, তোমাকে বলতে মনে নেই। তো সে কিছুটা রাগ করলো এবং সেখানে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিল। তো এই ঘটনার পরে তারা আসলে সিদ্ধান্ত নেয় যে আসলে বাড়িওয়ালার কাছে যাওয়া দরকার, ওনাকে বলা দরকার বিষয়টা আসলে কোনো সমস্যা আছে নাকি জানার জন্য, কারণ এমনিতেই ছাদের সাথে লাগোয়া ফ্ল্যাট এটা। তো তারা বাড়িওয়ালার কাছে যেয়ে বলে যে দেখেন আঙ্কেল, গতকালকে আমরা এরকম আমি এবং আমার স্ত্রী দুজনেই ভয় পেয়েছি, কিছু অদ্ভুত বিষয় আমরা খেয়াল করছিলাম ফ্ল্যাটটার মধ্যে, আমাদের সমস্যা হচ্ছে বাসায়, আপনি একটু বলবেন কোনো সমস্যা আছে কিনা। তখন শান্তর খেয়াল হয় যে তারা যখন বাসায় ওঠে একটা বিষয় তিনি পরিষ্কার খেয়াল করেছিল, সেটা হলো তারা যে রুমে ঘুমায় সেখানে এবং ওয়াশরুমের সামনে ছোট দুটো কাগজে কিছু একটা জিনিস আয়াতে লেখা ছিল, যে অনেক পুরনো আর দেখতে বেশ শোভনীয় না হয় তার স্ত্রী মাত্র 2 দিন আগেই সেটি উঠিয়ে ফেলে এবং এত নিরিবিলি আর পরিচ্ছন্ন হবার পরেও কেউ ছাদে আসতো না। তো তারা ভেবেছিল হয়তো এমনিতেই কেউ আসে না, আর তাছাড়া এটা তো এমনিতেই নিরিবিলি পরিবেশ, এই জন্য হয়তো কেউ আসে না। তো তাদের কেউ না আসে তাদের জন্য সুবিধাই ছিল, নতুন সংসার, একটু নিরিবিলি পরিবেশ, ভালোই লাগছিল, একটু ঘোরাফেরা করা যায় ছাদের মধ্যে, যখন খুশি তখন যাওয়া যায়। তাই ওসব নিয়ে তারা আসলে পাত্তা দেয়নি। বাড়িওয়ালা ওই আঙ্কেলটা বলল, দেখো বাবা, আমাদের এমনিতে তো কোনো সমস্যা নেই, এখন তোমার স্ত্রী বা তোমার তো নতুন সংসার শুরু করছো, তো নতুন অবস্থায় এই অবস্থায় দুষ্ট জিনের নজর লাগতে পারে, তুমি একজন আলেম দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে নিও। তো তিনি মনে মনে ভাবলেন হয়তো আঙ্কেলের কথাটা ঠিক, কারণ এর আগে তিনি শুনেছিলেন নতুন বিয়ে করতে সাবধানে চলাফেরা করতে হয়, কারণ আলগা জিনিসের নজর পড়ে। তো তিনি সেটা মেনে নিয়েই বাসায় আসে, কিন্তু তার মনে তখনও খচখচ একটা বিষয় নিয়ে কেমন একটা সন্দেহ কাজ করছিল, যে নজর পড়লে এতটা খারাপভাবে এরা এমন করতে পারে এটা তো শুনিনি, তাছাড়া যেহেতু এটা স্বপ্নও না। তো তিনি সেদিন অফিসে আর যাননি। বিকালে শরীরটা সেই ভারী অনুভূতি নেই পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে যান তিনি এবং বলেন যে হুজুর, আমার বাসায় এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তো বেশ ভয় পেয়েছি, এটা ঝাড়ফুঁক করে দেন। ইমাম সাহেব যখন তাকে ঝাড়লেন তখন তার শরীরটা বেশ হালকা অনুভূত হতে লাগলো, কিন্তু তবুও তাকে তিনি কিছু বললেন না। আসলে এত কিছু ঘটার পরেও তিনি নিজের ভেতরে একটা গিল্টি ফিল করছিলেন যে এই 2022-এ এসে যদি এসব কাউকে বলেন তাহলে সবার হাসির পাত্র হবার ছাড়া আর কোনো উপায় নেই। ইমাম সাহেবকে হালকা হিন্ট দিয়েছিলেন, তো এই ইমাম সাহেব বা কবিরাজ টাইপ লোকজন হয়তো এসব কথা শুনে একটা গল্প বানিয়ে টাকা পয়সাও নিতে পারে, এইটাও তার মাথায় ছিল। তো তিনি ইমাম সাহেব বললেন যে বাবা, একটা কথা বলি, আপনি যে বাসায় উঠেছেন ওখানে থেকেন না, বাসাটা ছেড়ে দেন আর ভালো একটা কবিরাজ দেখান। তো শান্ত বাসায় চলে আসে। আসলে সব মিলিয়ে তিনি ভাবছিলেন আসলে কি ঘটে গেল তার সাথে, তার স্ত্রীর সাথে। তিনি তারা একটা সময় তারা দুজন মিলে কথা বললো যে ঝাড়ফুঁক তো করে আসলাম, হয়তো এখন কোনো সমস্যা হবে না বোধ হয়, তাছাড়া বাসাটা ছেড়ে দিব তাও তো পারছে না, কারণ ইতিমধ্যে 3 মাসের ভাড়া অগ্রিম দেওয়া আছে, এখন বাসা ছেড়ে টাকাটাও ফেরত পাবে না তারা। এক পর্যায়ে তার স্ত্রী নাস্তা বানাতে উঠে গেল, আর সব ভাবতে ভাবতে শরীরটা একটু হালকা লাগতে লাগে, তো তারও ঘুম চলে আসে, তিনি ঘুমিয়ে পড়েন। তো শান্ত সাহেব আসলে কতক্ষণ ঘুমিয়েছেন সেটা তিনি জানেন না। হঠাৎ তার বুকের উপর কিছু একটা বাজছিল, তিনি বারবার চোখ মেলার চেষ্টা করছিল কিন্তু পারছিলেন না। ঘরের লাইটটা তখন বন্ধ ছিল। তিনি যা দেখলেন তার চোখ পুরো আটকে গিয়েছিল। তিনি দেখলেন ঘাড়ের উপরে থাকা সিলিংয়ের ফ্যানে তার স্ত্রীর গলায় ফাঁস দিয়ে ঝুলছে, আর ফাঁস দিয়ে ঝোলার সময় মানুষ যেরকম ছটফট করতে পারে সেই পরিষ্কার দৃশ্য ছটফট করার সেটা তার সামনে, আর তার পা দুটো তার বুকের উপরে এসে বাড়ি খাচ্ছে।
তিনি উঠে বসলেন এবং তার পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন যে তুমি এটা করো না। কোনো মতে তিনি এক হাতে তাকে ধরে রেখে আর এক হাতে বালিশগুলো একে একে তার পায়ের নিচে দিয়ে ব্যালেন্স করে উঠে তার গলা থেকে সেই ফাঁস দিয়ে দড়িটা খুলতে সক্ষম হয় এবং তাকে নিচে নামিয়ে আনে। সাথে সাথেই পানি খাওয়ানোর সাথে সাথেই তখন নিচ থেকে বাড়িওয়ালা এবং আশপাশের লোকজন কয়েকজন ছুটে, ছাদের গেট লাগানো ছিল, তারা ভেতরে আসতে পারছিল না। তিনি উঠে গিয়ে দরজা খুলে দেয় এবং তাদের বলে যে আমার স্ত্রী ফাঁস দিয়েছিল। দুজন প্রতিবেশী ও বাড়িওয়ালার সাহায্যে তার স্ত্রীকে পাশে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়। তো তিনি তাকে আর কিছু বলেননি, সেও কিছু তাকে বলে না। তবে চাহনি দেখে তিনি বুঝতে পারছিলেন সেই কাজটা করেনি, কোনো একটা সমস্যা হয়েছিল এবং এই সমস্যা তার সাথেই হয়েছিল। একদিন হাসপাতালে রেস্টে থাকার পর তিনি তার স্ত্রীকে নিয়ে বাসায় যান এবং তার শাশুড়ি এবং তার বাবা মাকে কল করে সব বলার পর তারা খবর শুনে এই প্রথম শান্তদের বাসায় আসে। তো তিনি প্রথম সবকিছু তার শাশুড়ি এবং বাবা মাকে খুলে বলে। তখন তার স্ত্রী বলে যে সে আমাকে রেখে যখন নাস্তা বানাতে যায় তখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। তো সে চিন্তা করে যে একটু চার হালকা নাস্তা বানিয়ে নিয়ে সবকিছুতে ট্রেতে সাজিয়েছিল। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার শব্দ পায়, যেটা ওয়াশরুমের পাশ থেকে আসছিল। তো সেই ওই যে ট্রেটা রেডি করেছিল সেই ট্রেটা রেখে যখন সেখানে যায় তখন সে দেখে একটা বাচ্চার মাথা ছিল না, বাচ্চাটার একটা হাত ছিল না, শুধু শরীরটা নিয়ে এক হাতে হামাগুড়ি দিচ্ছিল। মাথাহীন দেহটা তার দেখে এগিয়ে আসছিল। তার ঘাড় এবং হাতের কাটা অংশ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। চিৎকার দিতে যাবে তখনই সে দেখে তার পেছন থেকে এসে তার চুল ধরে টেনে হিচড়ে কেউ একজন রুমে নিয়ে যায় এবং তাকে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দেয়। তারপর সে বাঁচার জন্য ছটফট করলেই শান্ত তাকে উদ্ধার করে সেখান থেকে। সব শুনে তারা সিদ্ধান্ত নেয় যে না, কোনোভাবেই এই বাসায় থাকা যাবে না, যেখানে ফোর্স করে একটা মানুষকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় সেখানে তো আর থাকা সম্ভব না। বাড়িওয়ালাকে ডেকে সাথে সাথেই তারা বাসাটা ছেড়ে দেয় এবং বিকেলে তারা কিছুদিনের জন্য তার শ্বশুর বাড়ি চলে যায় শান্তদের। সেখানে গিয়ে তার স্ত্রী এবং তাকে একজন আলেমের দ্বারা ঝাড়ফুঁক করানো হয়, কিছু পানি পড়া খাওয়ানো হয় এবং কিছু আমল দেওয়া হয়। তারা নতুন নিয়ম মেনে সেসব করতে থাকে, পানিটাও খেতে থাকে টাইমলি। তো আলেম সাহেব বলেন হয়তো কোনো দুষ্টু জিন তাদের সাথে এমন করছে, যে হয়তো ওই বাসায় ছিল। এই আমলগুলো করলে, নিয়ম মাফিক চললে আর সমস্যা হওয়ার কথা না। এর মধ্যে এই বাসায় তাদের আর কোনো সমস্যা হচ্ছিল না। তার শ্বশুরের নিজের বাসা হওয়ায় ওনারা সেই বাসাতেই তাদের একটা ফ্ল্যাট, যেটা তার স্ত্রীর নামে লেখা ছিল, তো সেখানেই সংসার শুরু করে। 23 দিন পর শান্তর শ্যালক এবং আরো 2-3 জন সেই বাসায় যায়, যেহেতু তাদের জিনিসপত্র ছিল সেগুলো আনতে। যখন নিয়ে আসছিল তখন দোতলার এক ভাইয়ের সাথে দেখা হলে তিনি বলেন, ভালো মন্দ জিজ্ঞেস করার পর তিনি জিজ্ঞেস করেন যেদিন আমার স্ত্রীর সাথে ওই ঘটনা ঘটে সেদিন তিনিও এসেছিলেন। তো তিনি বললেন, ভাই ভালো করেছেন এই বাসাটা ছেড়ে দিয়েছেন, কাউকে বললেন না। এই বাসায় সমস্যা হয়েছিল কারণ এই বাসায় আপনার ওঠার আগে প্রায় 1 বছর বন্ধ ছিল। এক দম্পতি 1 বছর আগে এই বাসাটা ভাড়া নিয়েছিল। তারা ছিল 3 জন স্বামী স্ত্রী এবং তাদের একটা ছোট ছেলে বাচ্চা ছিল, যার বয়স আনুমানিক 7 কি 8 মাসের মতো। বিকেলে সবাই মোটামুটি ছাদে যেত, ওই মহিলার সাথে গল্প হতো। একদিন হুট করে ওই বাসার বাইরে তারা দেখা যায়। সবাই ভাবছে যে তারা হয়তো বাড়িতে গেছে বা কয়েকদিন যাবত। এমন যাবার পর একদিন বিকালে তার স্ত্রী সহ কয়েকজন মহিলা ছাদে যায় বাচ্চাদের নিয়ে একটু রিফ্রেশ হবার জন্য, কিন্তু সবাই কেমন একটা পচা দুর্গন্ধ পেতে থাকে। তারা সেদিন চলে আসে এবং এর পরের দিন গন্ধটা আরো বেশি তীব্র হয়ে যায়, যে আশেপাশে ছড়িয়ে পড়ে। তখন বাড়িওয়ালা তিনি এবং আরেকজন ভাই সহ বাসাটায় যায় এবং তারা বুঝতে পারে গন্ধটাই বাসার ভেতর থেকে আসছে। বাড়িওয়ালা পুলিশ কল করলে এসে দরজা ভাঙার পর সেখানে দেখে ড্রয়িং রুমে রক্ত আর তাদের বাচ্চার মাথা আর একটা হাত ছাড়া অর্ধগলিত বডি পড়ে আছে। আর শোবার ঘরে মহিলার লাশ ঝোলানো ছিল। লাশের অবস্থা এমন ছিল যে কোমরের নিচের মাংস গলে বিছানার ওপর পড়েছে। শুধু মেরুদণ্ডের হাড়ের সাথে কিছু মাংস চামড়া লেগেছিল। ঘাড়ের হাড় বের হয়ে দড়ির সাথে আটকে গেছিল, এতটাই পচে গেছিল লাশটা। তারপর সেই বাচ্চার মাথা আর হাত পাওয়া যায় আপনাদের সেই বাথরুমে। পরে পুলিশ লাশ দুইটা নিয়ে যায়, বাসাটা সিলগালা করে দেয় অনেক দিনের জন্য। অনেক চেষ্টার পর সেই মহিলার স্বামীকে পুলিশ ধরতে পারে। পরে জানা যায় ওই মহিলা ছিল ওই লোকের দ্বিতীয় স্ত্রী,
আর বাচ্চাটা ছিল ওই লোকের প্রথম স্ত্রীর সন্তান। আর এই বাচ্চার মা মারা যাওয়ার পর এই বাচ্চার জন্য লোকটা এই মহিলাকে বিয়ে করে, কিন্তু এই মহিলা বাচ্চাটাকে দেখতেই পারতো না। একদিন বাচ্চাটাকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, আর ওই লোকটা ওই মহিলাকে খুব মারে। তাই রাগে ওই মহিলা নাকি বাচ্চাটাকে রাতে জবাই করে মাথাটা আর একটা হাত কেটে বাথরুমে ফেলতে যায়। ওই লোক কীভাবে যেন টের পেয়ে যায়, উঠে এসে পরে দেখে ফেলে। পরে মহিলাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে ভোরবেলা সে এই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর প্রায় বছর খানেক কেটে যায়। এই পুলিশ বলে দেয় যে বাড়িওয়ালাকে এখন এই বাসাটা আপনারা ভাড়া দিতে পারেন। তখন বাড়িওয়ালা বাসাটা খুলে পরিষ্কার করে মিলাদ দেয়, পরে টুলেট দেয়, আর আপনারা ভাড়া নেন। এই হলো ঘটনা। সাবধানে থাকেন ভাই। শান্ত পুরো স্তব্ধ হয়ে গেছিল। কথাগুলো শোনার সাথে সাথে তার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, বারবার যখন চিন্তা করছিল যে একটা মানুষ কতটা নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে। যাই হোক, এই ধারণা সব বদলে দেয় তার মধ্যে, মানে এই ঘটনাটা তার সব ধরনের ধারণা বদলে দেয়। তিনি যতটুকু জানেন বাসাটা ভেঙে এখন 4 ইউনিট করা হয়েছে, আর এখনও তার মনে প্রাণে বিশ্বাস করেন যে আসলে নিজের সাথে না ঘটলে অনেক কিছুই আছে আসলে বিশ্বাস করা যায় না নিজের সাথে না ঘটলে। কখনো কখনো তো সৃষ্টিকর্তাকে নিয়েও অবিশ্বাস জমিয়ে ফেলি আমরা। আল্লাহ আমাদের ক্ষমা করুক। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমাহাট থেকে বলতেছি। আজকে একটা ভিন্ন আঙ্গিকের একটা ঘটনা আমি শেয়ার করব। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন কলকাতা থেকে, ভারতের পশ্চিমবঙ্গ হুগলি জেলার চুচুড়া নামে একটা জায়গা আছে, সেখান থেকে আমাকে একজন ঘটনা পাঠিয়েছেন। তার নাম হচ্ছে সঞ্জয় পাল। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা শেয়ার করার। তো তিনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়তেছি। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। তো আমি বেশি কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সঞ্জয় পাল, বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়া গ্রামে। প্রায় 20 বছর ধরে পণ্যবাহী ট্রাক চালাচ্ছি। ভারতের বিভিন্ন রাজ্যে মালামাল পৌঁছে দিয়েছি। দীর্ঘ এই জীবনে অসংখ্য দুর্ঘটনা, ডাকাতি আর ঝড়ঝঞ্ঝাট দেখেছি, কিন্তু যে ঘটনাটা আজকে বলবো সেটা আমার জীবনটাকে বদলে দিয়েছে। ঘটনাটা প্রায় আজ থেকে 12 বছর আগের। সেদিন রাতে আমি কলকাতার ডাকুনি লজিস্টিক পার্ক থেকে ইলেকট্রিক্স পণ্য নিয়ে কলকাতার বন্দর অভিমুখে রওনা দিই। মাঝরাতের পর শহরের যানজট অনেকটাই কমে যায়, তাই রাতেই মাল পৌঁছানোর নির্দেশ দেওয়া ছিল। তো রাত তখন প্রায় 2:30 বাজে। বিদ্যাসাগর সেতু পার হওয়ার পর হাইওয়ের একটি দীর্ঘ অংশ প্রায় ফাঁকা ছিল। দূরে দূরে শুধু সোডিয়াম লাইট জ্বলতেছিল। আমি ধীরে ধীরে ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনের রাস্তার বাম পাশে সাদা শাড়ি পরা একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তিনি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছেন বলে মনে হচ্ছে। আমি গতি কমিয়ে দিলাম, কিন্তু সেই বৃদ্ধাটি রাস্তা পার হলেন না। আমার ট্রাকটা তার কাছাকাছি পৌঁছানোর আগেই তিনি ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে শুরু করলেন। বিষয়টা অদ্ভুত লাগলেও আমি আর গুরুত্ব দিলাম না। কয়েক মিনিট পর পিছনে যে আয়না থাকে, যেটা হলো রিয়ার ভিউয়ে, আমি একবার তাকালাম এবং দেখতে পেলাম যে সেই একই বৃদ্ধ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাকের দিকে তাকিয়ে আছে। এত দ্রুত তিনি সেখানে কিভাবে পৌঁছলেন আমি বুঝতে পারলাম না। আমি আবার সামনে তাকালাম, রাস্তা একদম ফাঁকা। হঠাৎ ট্রাকের ক্যাবিনের ভিতরে এক ধরনের অস্বাভাবিক ঠান্ডা অনুভব হতে লাগলো। যদিও জানালাগুলো পুরোপুরি বন্ধ ছিল, ঠিক তখনই ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়ির দিকে আমার চোখ পড়ে গেল এবং দেখলাম যে এটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিন চলতেছিল, হেডলাইটও জ্বলতেছিল, কিন্তু সেই ঘড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো 10-12 সেকেন্ড পর আবার নিজে থেকে চালু হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো বৈদ্যুতিক কোনো সমস্যা। তো আরও কিছু দূর এগোতেই সামনে একটা ছোট সেতু পড়লো। সেতুর উপরে উঠতেই দেখি রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে হাত তুলিয়ে ট্রাকটা থামানোর জন্য ইশারা করতেছে। লোকটির গায়ে ছিল ময়লা ধূসর রঙের শার্ট এবং লুঙ্গি। আমি জোরে হর্ন দিলাম, কারণ গাড়ির স্পিড ছিল, কিন্তু সেই লোকটি 1 ইঞ্চিও সরে দাঁড়ালো না। শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়াতে আমি জোরে ব্রেক চাপলাম। ট্রাক থেমে গেল, কিন্তু সামনে তাকিয়ে দেখি রাস্তার উপর কেউ নেই। সেতু 2 পাশেই সম্পূর্ণ খালি। আমি কেবিন থেকে নেমে চারপাশে ভালোভাবে খুঁজলাম। কোথাও কোনো মানুষ নেই, শুধু আমার ট্রাকের হেডলাইটে পড়ে থাকা ফাঁকা হাইওয়ে দেখা যাচ্ছে।
সেদিন রাতের সেই ঘটনার পর আমি আর আগের মতো করে ট্রাক চালাতে পারিনি, কারণ পরের রাতে আমি জানতে পারি আমি যাকে সেই সেতুর উপর দেখেছিলাম ঠিক সেই জায়গায় কয়েক বছর আগে নাকি একটা দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আমার সেই ঘটনায় পড়ে যাচ্ছি। তো পরের দিন সকালে মাল খালাস করে আমি ডাকুনির গ্যারেজে ফিরে আসি। সারা রাত ঘটনাটা মাথায় থেকে কোনোভাবেই সরাতে পারতেছিলাম না। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো টানা গাড়ি চালানোর কারণে চোখে ভুল দেখেছি, বা এটা কোনো হয়তো সেই মানুষটা ছিল। কিন্তু সেই ধারণা বেশিক্ষণ টিকলো না। সেই দিন রাতে আমি আবার একই রুটে ট্রাক নিয়ে বের হই। আমি আমি ইচ্ছা করেই আগের সেতুটির কাছে পৌঁছানোর আগে ট্রাকের গতি অনেক কমিয়ে দিই। নর্মালি এত রাতে, বিশেষ করে রাত 2টা-3টার দিকে ফাঁকা সেতুতে কিন্তু বা ফাঁকা হাইওয়েতে গাড়ির স্পিড অনেক থাকে, কিন্তু আমি সেদিন ইচ্ছে করে নিজে থেকে গাড়ির স্পিড কমিয়ে দিই। রাত যখন 1টা বাজে, সেতুর আগে একটা চায়ের দোকান খোলা ছিল। আমি সেখানে 10 মিনিটের মতো দাঁড়াই এবং সেখানে চা পান করি। এবং চা পান করার পর আমার কাছে ফ্রেশ লাগলো এবং খুবই প্রফুল্ল লাগলো। এরপর আমি আবার যাত্রা শুরু করি। তো সেতুর উপর ওঠার পর সবকিছু স্বাভাবিক ছিল, সেতুর মধ্যে কেউ নেই। আমি এটা দেখে স্বস্তি ফিল করলাম এবং গত রাতের কথা মনে করে আমার শীতের যেন বয়ে গেল, একটা স্রোত বয়ে গেল, একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু সেই সেতু পার হয়ে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ট্রাকের এয়ার ব্রেকের সতর্ক সংকেত বেজে ওঠে। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ট্রাকটা থামাই, নেমে চারদিকে পরীক্ষা করি। ব্রেক লাইনে কোনো সমস্যা নেই, চাকা ঠিক আছে, কোনো লিকও নেই। আমি আবার সেই ড্রাইভিং সিটে বসি এবং সতর্কতার সহিত ইঞ্জিন চালু করার চেষ্টা করি, কিন্তু একই রকম সতর্ক সংকেত দেখা দিচ্ছে। ঠিক তখনই আমার চোখ পড়লো সামনের উইন্ডশিল্ডে কাচের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা রাস্তার মাঝখানে নয়, আমার ট্রাকের একদম সামনে, এত কাছে যে তার মুখ স্পষ্ট দেখতে পাওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি তার মুখটা ঝাপসা দেখতেছি। যতই তাকাই, যতই পরিষ্কার করতেছি উইন্ডশিল্ডটা, কিন্তু আমি তাকে কোনো মুহূর্তেই দেখতে পাচ্ছি না। তাকে ঝাপসাই লাগতেছে। এবং যখন আমি নিচে নামলাম, আমি দেখতে পেলাম যে লোকটি আমার গাড়ির সামনে নেই। আমি দেখলাম সম্পূর্ণ রাস্তা ফাঁকা। সেই রাতের পর আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। ট্রাক চালানোর সময় বারবার মনে হতো কেউ যেন কেবিনের পিছনে বসে আছে, কিন্তু ফিরে তাকালে কাউকে আমি দেখতে পেতাম না। 2 সপ্তাহ ধরে একই অনুভূতি চলতে থাকে। এক রাতে মাল নিয়ে কলকাতা এমজি রোড অতিক্রম করার সময় বিয়ার ভিউ মিররে আবার সেই ঝাপসা মুখটা আমি দেখতে পাই। এবার মাত্র 2-3 সেকেন্ডের জন্য আমি দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে ট্রাকটা থামাই, পুরো কেবিন তল্লাশি করি, কিন্তু কেউ নেই। এরপর থেকে আমি আর একা রাতে ডিউটি নিতে চাইতাম না। তো গ্যারেজের আরেকজন চালকের সঙ্গে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটলো যার সাক্ষী আমি শুধু একাই ছিলাম না। তো ঘটনার প্রায় 1 সপ্তাহ পর আমার সঙ্গে সহকারী হিসেবে যোগ দেয়, তার নাম হচ্ছে পাপ্পা দে। তো সে কয়েক বছর ধরে ট্রাক চালানোর কাজ করছিল। তো আমি আগের ঘটনাগুলো তাকে বলিনি, আমি ভেবেছিলাম হয়তো সে ভয় পেতে পারে। তো সেদিন রাতেও আমরা কলকাতা বন্দর থেকে মাল নিয়ে ডাকুনির দিকে ফিরতেছিলাম। তো আমরা নর্মালি মাঝে মাঝে একই রোডে অনেক সময় ধরে কাজ করি। দেখা যায় যদি একই রোডে আসলে ওই একই মালিকের যদি কোনো পণ্য যদি চাহিদা থাকে, তো সেক্ষেত্রে আমরা একই রোডে মাঝে মাঝে চালাইতাম কয়েকবার করে। তো ঠিক তেমনই ওই একই হলো মালিকের মাল পরিবহন করতে হবে। আমরা একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 2:30 বাজে। হাইওয়ে একদম ফাঁকা। এত রাতে আসলে মানুষ থাকার কথাও না রাস্তায়, এবং সেই সাথে অনেকক্ষণ পর 2-1টা করে ট্রাক চলতেছিল। এবং যদি স্পিড বাড়ানো হয় গাড়ি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকক্ষণ পর একটা করে গাড়িকে দেখা যাচ্ছিল, ট্রাক গাড়ি, এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলতেছিল। তো হঠাৎ বাপ্পাদে আমার কাঁধে হাত রাখলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে সামনের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। আমি কিছু না বলেই সামনে তাকালাম। প্রায় 100 মিটার দূরে রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সেই একই রঙের ধূসর শার্ট আর লুঙ্গি পরা।
এবং সেই লোকটার আজকে মাথাটা নিচু করা, সে নড়ছে না। আমি হর্ন বাজালাম, 1 বার 2 বার 3 বার পর্যন্ত আমি হর্ন জোরে জোরে বাজালাম, কিন্তু সেই লোকটা সরে দাঁড়ালো না। তো আমি দুর্ঘটনা এড়াতে আমি ট্রাকের গতি কমিয়ে দিলাম এবং কষা ব্রেক চাপলাম। তো দ্রুত যখন খুব কমে এলো তখন হঠাৎ লোকটি ধীরে ধীরে রাস্তার ডান পাশে সরে গেল। আমি ট্রাক নিয়ে সামনে এগিয়ে গেলাম, কিন্তু পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে আমি আর বাপ্পা দুজনেই একসঙ্গে ডান দিকে তাকালাম। সেখানে কেউ ছিল না, খোলা রাস্তা, কোনো মানুষ নেই। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম, কেউ কারোর সঙ্গে কথা বলেনি। প্রায় 10 মিনিট পর একটি পেট্রোল পাম্পে আমি ট্রাক থামালাম। বাপ্পা তখন প্রথম কথা বলল। সে বলল সে স্পষ্ট একজন মানুষকে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আমি তখন প্রথমবারের মতো তাকে আগের সব ঘটনা খুলে বললাম। আমাদের কথা শেষ হতেই পাম্পের এক নিরাপত্তা কর্মী এগিয়ে এলেন। তিনি আমাদের মুখে দেখে বুঝতে পেরেছিলেন আমরা ভয় পেয়েছি এবং আমরা ভয় পাচ্ছি। সব কথা শোনার পর তিনি শান্তভাবে বললেন, কয়েক বছর আগে ওই হাইওয়েতে সেই অংশে গভীর রাতে একটা ট্রাকের ধাক্কায় একজন অজ্ঞাত পরিচয় পথচারীর মৃত্যু হয়েছিল। তো সেই ঘটনার পর থেকে নাকি ওই জায়গাতে যখন কোনো ট্রাক চালকরা যান তখন নাকি সেই লোকটাকে সেই রাস্তায় দেখতে পান, এবং যারা নিয়মিত দেখেন তারা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছেন এবং তাদের সাথে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যখন নতুন কাউকে সেই মানুষটা দেখা দেয় এবং যখন সেই মানুষটা কোনো ব্যবস্থা নেয় না, তার সাথে নাকি এখানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় যে এখানে তারা অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলে। অনেক সময় অনেক ফাঁকা রাস্তা পেয়ে অনেক ট্রাক চালক প্রচণ্ড পরিমাণ গতি থাকে এবং যখন তারা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা সেই ট্রাকের নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় তারা সেই ট্রাকটা চালিয়ে দেয় এবং দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। তো এরপর বাপ্পা ভাই এবং আমি মালিকের সাথে দেখা করি এবং বলি যে এই রোডে আমি গাড়ি চালাতে পারবো না, আপনি অন্য ড্রাইভারকে এই রোডে দিয়ে দেন। কিন্তু সেই সময় তার মালিকের মাধ্যমে জানতে পারে যে আমি জানতে পারি যে আসলে কেউ এই রাস্তাতে ট্রাক চালাতে চাচ্ছে না। যদিও এটা হাইওয়ে, প্রচুর পরিমাণ ট্রাক চলে, কিন্তু এই রাতে মধ্যরাতের পর কেউ ট্রাক চালাতে চাচ্ছে না। শুধুমাত্র ট্রাকগুলো 12টার আগেই নাকি বেশি চলাচল করে, 12টার পরে আর কি খুবই কম চলাচল করে। এই রাস্তাটা 12টার পর প্রায় ফাঁকাই থাকে। আর যারা অলরেডি এই ঘটনাগুলোর সাথে সম্পর্কিত বা জানে, যাদেরকে দেখা দেয়, তারা এই বিষয়গুলোকে নাকি অ্যাভয়েড করার চেষ্টা করে এবং তারা আসলে ওইখানে চেষ্টা করে যে ওই জায়গাটা ধীরে ধীরে যাওয়ার, যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো এর পরবর্তীতে সেই পাপ্পাদে এবং আমি পরবর্তীতে দেখা যায় যে একই রাস্তায় অনেকবার গিয়েছি, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রতিবার ধীরে ধীরে যাওয়ার। বিশেষ করে এই 2টা সেতুর সময়, আমরা বড় সেতু এবং ছোট সেতু যাওয়ার সময় আমরা সবসময় চেষ্টা করেছি ধীরে ধীরে যাওয়ার, এবং আমরা এরপরেও আরও কয়েকবার দেখেছিলাম, কিন্তু আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেনি। আমরা ধীরে ধীরে সেই কাছাকাছি যেতাম এবং সেই মানুষটাকে যখন আমরা একবার হর্ন দিতাম, সে ধীরে ধীরে রাস্তায় সরে যেত এবং আমরা নিরাপদে গন্তব্যে পৌঁছে যেতাম। তো এইভাবেই আমাদের জীবনেও ঘটে গিয়েছিল। অনেকদিন একইভাবে আমরা দেখেছিলাম, এমনকি শুধু আমি না, আমার সাথে যে বাপ্পাতে ছিল সেও দেখেছিল। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে প্রকাশ করবেন। তো এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করেছি বাপ্পা ভাই, ওই সঞ্জয় ভাইয়ের মতো করে ঘটনাটা আমাদের মাঝে শেয়ার করার, যেহেতু উনি আসলে ঘটনাটা আমাকে রাসেল ভাইকে শেয়ার করতে বলেছেন, কিন্তু কোনো কারণে আমি আসলে রাসেল ভাইকে ঘটনাটা পাঠাতে পারছি না। বলতে আমি পাঠাইয়েছিলাম, কিন্তু আসলে উনি ঘটনাটা সিলেক্ট করেন নাই, যার কারণে আমি ঘটনাটা রেকর্ড করে পাঠালাম। রাসেল ভাই যদি ঘটনাটা শুনে আপনার পছন্দ হয় তাহলে প্রকাশ করবেন। তো এটাই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার জ্যাঠাতো ভাই তোতন ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2006 কি 7 সালের দিকে। তোতন ভাইয়ের কর্মজীবন কৃষিকাজের সাথে জড়িত।
তিনি জমি চাষের জন্য ট্রাক্টর মেশিন চালাতেন। তো যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তোতন ভাই ওনাদের গ্রাম থেকে পাশের গ্রাম, তার নাম হচ্ছে শেহরাতলি, এই গ্রামে চাষ করতে গিয়েছিল। আর উনি যে ট্রাক্টর দিয়ে চাষ করতেন, এই ট্রাক্টরটা ছিল আবার আর একজনের, যার ছিল তার নাম হচ্ছে মুকুল, সম্পর্কে চাচা হন এই নাজমুল ভাইদের। মুকুল চাচার ট্রাক্টর দিয়ে উনি চাষ করতেন। তো চাষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সেদিন তোতন ভাই শেহরাতলি ঈদগাহ মাঠের এরিয়ায় চাষ করছিলেন। তো ওই জায়গাটার বর্ণনাটা আমরা আরেকটু দেই। ওই ঈদগাহ মাঠের পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে একটা খাল বয়ে গেছে। এই খালটাই নাজমুল ভাইদের বাড়ি পর্যন্ত এসেছে। খালের এক পাশে ছিল কবরস্থান, বড় বড় কয়েকটি গাছও ছিল সেখানে। এই খালে ডুবে 2023 সালের বর্ষা মৌসুমে একটি ছেলে মারা গেছে। তার বয়স 12 কি 13 বছর ছিল। তো বিকালের দিকে ছেলেটা তার সমবয়সী ছেলেদের সাথে ফুটবল খেলছিল। তাদের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে ছিল। খেলতে খেলতে বল একসময় ওই খালের পানিতে পড়ে যায়। তখন সেই ছেলেটা বল আনতে খালের পানিতে ঝাঁপ দেয়। তার সাথে আরও 2-3 জন ঝাঁপ দিয়ে পানি থেকে উঠে এলেও সেই ছেলে আর ওঠে না। অনেকক্ষণ হয়ে যায়। এমত অবস্থায় তার সাথে থাকা ছেলেগুলো পানিতে নেমে তাকে খুঁজে না পেয়ে বড়দেরকে জানায়। বড়রাও এসে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর যেখানে ডুবে গিয়েছিল সেখান থেকে নিচের দিকে, মানে খালের ভাটিতে, ছেলেটার লাশ খুঁজে পাওয়া যায়। সেখানে কিন্তু অত বেশি পানি ছিল না, ম্যাক্সিমাম 7 ফুট পানি ছিল। ছেলেটা কিন্তু সাঁতারও জানতো। তাহলে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? এবার আসি মূল ঘটনায়। ঘটনার দিন চাষ করতে করতে যখন রাত হয়ে যায়, তখন এই মুকুল চাচা তোতন ভাইকে বললেন যে আজকে তো জমি চাষের চাপ বেশি, তুই একটু কষ্ট করে চাষবাসটা কর, একটু সময় নিয়ে কর। তখন একটা টার্গেট দেয় তোতন ভাইকে, যে কষ্ট তো করবে, কতটুকু করবে। তখন তোতন ভাইকে বলে যে তুই এতটুকু পরিমাণ শেষ কর, শেষ করে বাড়িতে চলে আসিস। তো তোতন ভাই একা একা চাষ করছিলেন রাতের বেলা। রাত যে তখন কয়টা উনি আসলে বুঝতে পারেন নাই। চারপাশে নীরবতা অনুভব করে অনুমান করেছিলেন যে অনেক রাত 2টা-3টা হবে এরকম আর কি। তো তোতন ভাই চিন্তা করলেন যে ভোর হলেই তো আবার এই চাষবাস শুরু করতে হবে। এখন বাসায় যাব কখন, ঘুমাবো কখন, ঘুমালে তো দেরি হয়ে যাবে উঠতে। উনি সিদ্ধান্ত নিলেন যে রাতটা এখানেই পার করবেন। ওই সময় শীতের সময় ঘুমানোর জিনিসপত্র কিন্তু সাথেই নিয়ে আসতেন। ইচ্ছা করলে অবশ্য উনি বাড়িতে যেতে পারতেন, কিন্তু যান নাই। উনি ওইখানে ঘুমানোর প্রস্তুতি নিলেন। আইলের মতো একটা উঁচু ঢিবিতে তিনি বিছানা পেতে ঘুমানোর চেষ্টা করছেন। ঘুমানোর আগে আবার উনি একটা বিড়ি খেয়ে নিলেন। বিড়ি তিনি তেমন খান না, কিন্তু রাতে মেশিন চালানোর জন্য খেতেন যেন ঘুম না আসে। বিড়ি খাওয়া শেষ করে এই তোতন ভাই উনি ঘুমানোর চেষ্টা করলেন। ঘুম যখন আসে ভাব, তখন হঠাৎ করে মনে হলো তার বুকটা ভারী ভারী লাগছে, যেন বুকের উপর কিছু বসে আছে। বুকে প্রচণ্ড চাপ অনুভব করলেন। তখন তিনি কি করলেন, ঘুম ঘুম চোখে আর একটা বিড়ি ধরালেন। তখন আবার এই চাপটা নাই। যখন বিড়ি শেষ হলো তখনই আবার তার শরীরটা অবশ হয়ে আসছে। সারাদিন পরিশ্রম করেছেন, তাই হয়তো বা ওনার শরীরটা এমন করছে। ঘুমানোর চেষ্টা করছেন এরপরও আবারও ওনার কাছে মনে হলো যে বুকের উপর প্রচণ্ড ভারী কিছু উঠে বসেছে। চোখটা এবার তিনি খুলে ঝাপসা আলোতে যা দেখলেন তা দেখে তো তার গলা শুকিয়ে যায়। তিনি দেখলেন যে একটা অবয়ব তার বুকের উপরে বসে আছে এবং গলা চেপে ধরে রেখেছে। এইটা দেখে তিনি গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সেখানে সব কিছু ফেলে দিয়েছেন এক ভৌ দৌড়। একটানা দৌড়ে সরাসরি মুকুল চাচার বাড়িতে এসে হাজির। তখন বাড়িতে শুধু মুকুল চাচার বাবা ছিলেন, অন্যরা আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো মুকুল চাচার বাবাকে সব ঘটনা খুলে বললে তিনি তখনই তাকে এই লোহা আগুনের উপর দিয়ে, সেটা আবার বিশেষ প্রক্রিয়ায় পানি, মানে এটা কিভাবে করে আমি ঠিক বলতে পারবো না, যে লোহা আগুনে দিয়ে সেটা আবার পানির মধ্যে ভিজিয়ে একটু লবণ ছিটিয়ে এরকমই আর কি হয়তো বা হবে আর কি। তো এটা এই পানিটা খাওয়ান আর কি। পরের দিন সকালবেলা এই তোতন ভাই ওই জায়গাতে গিয়ে জানতে পারেন উনি যেই উঁচু ঢিবিটা ঘুমানোর জন্য বেছে নিয়েছিলেন ওইটা আসলে একটা ছিল কবর। আর এই কবরটা একটা মেয়ের কবর ছিল। এই মেয়েটাকে নাকি কিছু দুর্বৃত্ত খুনি গলা কেটে হত্যা করেছিল, তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই জন্যই হয়তোবা এই কবরের উপর শোয়ার কারণে কোনো একটা সমস্যা হয়েছে। ওখানে থাকা কোনো পাহারাদার জিন চায় নাই যে এই কবরের উপর সে শুক বা এরকম কিছু একটা হতে পারে আর কি, এমনটাই ধারণা করা হয়। কবরটা এখনো সেখানেই আছে।
আর তোতন ভাই তো জানতো না যে এখানে একটা কবর রয়েছে, হয়তো বুঝতেও পারেন নাই। তবে এই ঘটনার পর তোতন ভাইয়ের সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা আর হয় নাই। তার উপর আর নতুন করে কোনো জিনভূত আসরও করে নাই, তার শরীরও অসুস্থ হয় নাই। এটাই পর্যন্তই, এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়। মার্জি আপু যার ঘটনা নিয়েছেন তিনি যেভাবে লিখেছেন যে তারা দুই ভাই ছিল, একজনের নাম হচ্ছে আবুল মিয়া আর একজন হচ্ছে মবিন সাহেব। পৈতৃক কিছু সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মাঝে মাঝে মধ্যেই সব সময় ঝামেলা ঝগড়া এগুলো লেগে থাকতো। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিত না, এমনকি কেউ কারো মুখ দেখা দেখেও এরকম মানে সম্পত্তির জন্য মুখ দেখা দেখেও বন্ধ করে দিয়েছিল। আর এজন্য দুই ভাই আলাদা আলাদা এলাকায় থাকতেন। আবুল মিয়া থাকেন ধামরাইয়ের ঘুঘুদিয়া নামক একটা এলাকায়, আর মবিন মিয়া থাকতেন হচ্ছে নয়ারহাটে। তাদের বয়স যথাক্রমে 39 এবং 37 বছর। ঘটনাটা আবুল মিয়ার সাথে। আবুল মিয়ার ছিল 2 ছেলে 1 মেয়ে, আর মবিন মিয়ার ছিল 2 মেয়ে। এক রাতের ঘটনা। আবুল মিয়ার বাজারে দোকান আছে, তো সেই দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তো কিছু দূর হাঁটার পর তার মনে হতে থাকে কেউ তার পেছনে পেছনে আসছে। এটা এমন যে তিনি স্পষ্ট অন্য কারো পায়ের শব্দ পাচ্ছিলেন, কিন্তু তিনি একবার জায়গায় দাঁড়িয়ে থেমে গেলেও পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন না। তো এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি দোয়া দুরুদ পড়ে আবারও হাঁটা শুরু করেন। বাজার থেকে আবুল মিয়ার বাড়ি যেতে অনেকটা গ্রামের সরু রাস্তা, তারপর অনেকটা ফসলি জমি, এরপরে আরেকটা মাঠ পড়ে এবং এই মাঠের এক প্রান্তে তার বাড়ি। তো তিনি হাঁটছিলেন আর দোয়া দুরুদ পড়ছিলেন। রাতের এই সময়টা তার তিনি রাতের এই সময়টা তিনি সবসময় একটু কেয়ারফুলি হাঁটার চেষ্টা করেন আর কি। একটা সময় যখন তিনি তার বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন কেউ একজন পেছন থেকে তাকে একটা উদ্ভট হাসি দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং ভারী কণ্ঠে বলে, আবুল মিয়া, আজ থেকে মাত্র 21 দিনের অপেক্ষা। এটা বলে হেসে উঠতে থাকে। এবার আবুল মিয়া পিছনে না তাকিয়ে পারেন না। তিনি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখেন একটা ছায়ার মতো কিছু ওই মুহূর্তে বাতাসে নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। আবুল মিয়া দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করেন এবং তার স্ত্রীকে খাবার দিতে বলে ফ্রেশ হবে বাইরে এলেন। আপনারা জানেন যে গ্রাম সাইডে বাথরুমগুলো বাড়ি থেকে একটু আলাদা হয়, দূরে হয় বা পুকুর ঘাট হয়। আবুল মিয়া গেলেন বাথরুমে গিয়ে তিনি যখন বসেন তখন আবার পেছন সাইড থেকে কারো হাঁটাহাঁটির শব্দ আসছিল। আবুল মিয়া ভেতর থেকে বলল, কে রে এখানে এত রাতে? কিন্তু কোনো সারা শব্দ নেই। আবুল মিয়া বাথরুম থেকে বেরিয়ে এলেন এবং তার কথা শুনে তার স্ত্রীও এগিয়ে এলেন ঘর থেকে, এবং তারা দুজনই দেখল যে আগুনের গোলার মতো কিছু একটা ভেসে ভেসে অনেকটা দূরে চলে গেল। তারা দুজনেই সেটার দিকে তাকিয়েছিলেন। অনেকটা তাদের দৃষ্টি আকর্ষণ করে সেই জায়গাটাই কনসেন্ট্রেট করছিলেন। এরপরে হঠাৎ করেই তারা ওইটার থেকে দূরে সরে এসে ঘরে ফিরে আসেন এবং ঘরে ঢোকার সাথে সাথে দেখলেন যে কালো কুচকুচে একটা মোটা সাপ তাদের বিছানার পাশে, যে পাশে আবুল মিয়া ঘুমায়, সেখানে ফোনা তুলে বসে আছে। আবুল মিয়া এবং তার স্ত্রী এই দৃশ্য দেখে খালি দোয়া পড়তে থাকে এবং একটা সময় সাপটা আস্তে করে নেমে দরজা দিয়ে বেরিয়ে যায় তাদের সামনে দিয়ে। বিষয়টা তারা একটু গোপন রাখে, কাউকে কিছু বলছিল না। পরদিন যখন আবুল মিয়া দোকানে যাবে, তার স্ত্রী তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেয় এবং রাত বিরাতে একটু আসার আগে দোয়া দুরুদ পড়েন, একটু আগে আসার চেষ্টা করেন, মানুষের বদ নজর লাগে। তো রাতে আবুল মিয়া বাসায় ফেরার পথে দেখেন মাঠের এক প্রান্তে কালো ওয়াল খেল্লা পর একজন লোক দাঁড়িয়ে আছে, আবুল মিয়ার দিকে ইশারা করছে যে আমার কাছে আসো, তার দিকে যেতে। আবুল মিয়াটা দেখার সাথে সাথেই দৌড় দেয়। পেছন থেকে শব্দ আসতে থাকে, আবুল মিয়া 20 দিন। তা আবুল মিয়া এদিনও তার স্ত্রীকে কিছু জানে না, কিন্তু তার আশেপাশে ছায়া দেখা শুরু করে। তো সেদিনের মতো তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আবুল মিয়ার মেয়ের ঘর থেকে হঠাৎ চিৎকারের শব্দ আসতে থাকে। আবুল মিয়া ও তার স্ত্রী উঠে গিয়ে দেখেন তার মেয়ে আসমা ঘরের এক কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে এবং তার চোখ দুটো বন্ধ। আবুল মিয়ার স্ত্রী তাড়াতাড়ি তার মেয়েকে বুকে টেনে নেন এবং পাশের ঘর থেকে তার ছেলেরাও চলে আসে বোনের চিৎকার পেয়ে। সবাই মিলে কোনো মতে আসমাকে শান্ত করে এবং আবুল মিয়া ও তার স্ত্রী তার রুমে মেয়েটাকে নিয়ে আসে। সকালে আসমা ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করা হয় তাকে যে কেন সে রাতে চিৎকার করছিল। আসমা বলে যে সে রাতে ঘুমিয়েছিল, হঠাৎ সে স্বপ্ন দেখে একটা ছেলে যার মুখ সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না,
সে এসে তাকে তার জানালা খুলে ডাকছে আর বলছে, আসমা যাবি আমার সাথে? তখন আসমা উঠে বসে আর ভয় পেয়ে বলে যে, আপনি কে? এত রাতে আমার জানালা খুললেন কিভাবে? ওই ছেলেটা নাকি লাফ মেরে ঘরের ভেতরে চলে আসে। আসমা যখন চিৎকার করতে যায় তখন সেই ছেলেটা তার মুখ চেপে ধরে। আসমা যখন সেই ছেলের মুখের দিকে তাকায়, দেখে যে সেই ছেলের মুখ একদম পুড়ে গেছে, পুরা একটা মুখ, অনেকটা এসিরে ঝলসে গেছে যেমন সেরকম। আর আসমা ভয়ের সাহস নিয়ে আল্লাহ বলে একটা চিৎকার দেন। কিভাবে যেন এতক্ষণ অনেক চেষ্টা করে না পারলেও এবার সেই চিৎকারটা তার গলা দিয়ে বের হয়ে আসে। সাথে সাথে ওই ছেলে অবয়বটা ছিটকে দূরে পড়ে যায়। এটা একটা ছেলের অবয়ব এবং সে এক লাফে আবার জানালার কাছে যেয়ে বসে। এবার সে আসমার দিকে একটা সাপ ছুঁড়ে মারে। সেই সাপ এসে আসমার গায়ে পড়লে সে চিৎকার করতে থাকে এবং সবাই তার রুমে চলে আসে। তো এসব শুনে আবুল মিয়া, তো সেও তার স্ত্রী একটা সময় ঠিক করে যে মেয়েকে কবিরাজ দেখাবে। তো সেদিন আর আবুল মিয়া তার দোকানে যায় না। বিকেলে তাদের এলাকাতে একজন মহিলা কবিরাজ ছিল, যার কাছে তারা আসমাকে নিয়ে যায়। যাবার পর মহিলা কিছুক্ষণ আসমাকে দেখে বলে যে আলগা বাতাস লাগছে, তাই এমন হয়েছে। তিনি কিছু পানি পড়া দিয়ে আর একটা কাইতন বা কালো সুতা দেয়, যেটা দিয়ে বলে যে এটা বলে যে আর সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আবুল মিয়া তখন তার স্ত্রী আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমিয়ে যায়। ঠিক সেদিন রাতে আবুল মিয়ার স্বপ্ন দেখে যে কেউ একজন বোরকা বা কালো আলখেল্লা পরা লোক তার বাড়ির চারপাশে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন কিছু পড়ছে, সেই সাথে কিছু একটা ছিটাচ্ছে। আর আবুল মিয়া যখন বলে যে আপনি কে, আমার বাড়ির সীমানায় কি করেন, তখন সে অভাবটা বলে আর মাত্র 20 দিন রাবুল, আর মাত্র 20 দিন। এই বলেই হেসে হো হো করে হেসে ওঠে। আবুল মিয়া স্বপ্নের মাঝেই আবার স্বপ্ন দেখে সে ঘুমাচ্ছে আর কয়েকটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে তার গায়ের উপর পড়ছে আর কামড়ে কামড়ে তার শরীর থেকে মাংস নিয়ে যাচ্ছে। আবুল মিয়া যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন এক লোক এসে সামনে দাঁড়ায়। আবুল মিয়া তার মুখটা দেখতে বলে যে অনেকটা হিংস্র প্রাণীর মতো, যেমনটা শিয়ালের মুখ সেরকম, সামনের দিকে চোখা টাইপের সেরকম। আবুল মিয়া কোনো কিছু বলা বা বোঝার আগেই সেই লোক বা অবয়ব তার মাথাটা ঘাড় থেকে এক কোপ দিয়ে ছিঁড়ে ফেলে আর আবুল মিয়ার দিকে এগিয়ে বলে, আবুল একটু চুমুক দে, দেখবি সব ব্যথা কইমা যাইব। আরে খা, খুব দামি জিনিস রে এটা। আবুল মিয়া বলে আমার ঘৃণা লাগছিল। তখন সে অবয়ব বলে, পুরুষ মানুষের আবার ঘৃণা কি রে, তুই তো নিজের নাপাক স্ত্রীরও ছাড়স না, তোর আবার ঘৃণা বলে আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। এদিকে ব্যাঙগুলো অনবরত একের পর এক কামড় বসিয়ে যাচ্ছিল। সেই যন্ত্রণায় টিকতে না পেরে ভয় নেই আবুল মিয়া সেই মাথাটায় হাত দিয়ে একটা চুমুক দেয় এবং সে ওই চুমুকটা দেওয়ার সাথে সাথে তিনি দেখেন তিনি অনেকটা রক্ত গিলে ফেলে। আর সেই রক্তের সাথে সাথে আরো কিছু একটা ছিল যা সে না দেখেই গিলে ফেলেছিল। আর সেটা গিলার পর তার ঘুম ভেঙে যাওয়া এখানে তিনি ধরপর করে বিছানাতে উঠে বসে। তার এইভাবে উঠে যাওয়াতে তার স্ত্রী টের পেয়ে যায়। তার স্ত্রী উঠে বসে, তাকে ধরে রাখে, কারণ তার শরীর থরথর করে কাঁপছিল আর সারা শরীরে লাল লাল দাগ হয়েছিল। আর তখনই আবুল মিয়ার বড় ছেলে, যার নাম ছিল আসমত, সে দৌড়ে আসে আর আবুল মিয়ার ঘরে তার চোখে মুখে ছিল শুধু ভয়ই ভয়। তো আবুল মিয়া বলতে থাকে, আব্বা আমারে বাঁচান। তখন আবুল মিয়া তার স্ত্রী আসমতকে ধরে এবং পানি খাওয়ানোর চেষ্টা করে। তখন তার ছোট ছেলে আমজাদ আর মেয়ে আসমাও চলে আসে আবুল মিয়ার ঘরে। আসমত বলে যে সে রাতে তার বাথরুম ধরে, কিন্তু পাশে থাকা আমজাদকে সে যখন যেতে বলে তার সাথে, তখন আমজাদ বলে তুমি যাও, আমি আসছি। কিছুক্ষণ পর যখন সে বাথরুম থেকে বের হয় তখন দেখে আমজাদ দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে। যখন আসমত বলে চল ঘরে যাই, আমজাদ তখন আসমতকে বলে, ভাইয়া চাঁদনি রাত, চলো মাঠে যাইয়া একটু হাইটে আসি। তো আসমত ভাবলো চাঁদনি রাত, ঠান্ডা বাতাস, তখন গরমের সময় চলো, ঘরের ভিতর গরম, একটু হেঁটে আসলে ভালোই লাগবে। তাই সে আমজাদের সাথে হাঁটতে শুরু করে। যখন তারা মাঠের মাঝামাঝি যায় তখন আমজাদ আসমতকে বলে, ভাইয়া তুই কি জানোস আসমার কাছে কে গেছিল ওই দিন রাতের বেলা? তো আসমত বলে, আমি কেমনে জানবো, আর তুই এত রাতে এগুলা কইস না তো, ভাল লাগে না। তখন আমজাদ বলে, ভাই আমি জানি সে কে ছিল, সে দেখতে কেমন, সব জানি আমি। তখন আসমত বলে, ধুর তুই কেমনে জানবি, তুই কি দেখছস? তো এবার আমজাদ বলে, চল বাদ দে, চল ঘরে চল। যখন তারা উঠোনের কাছে চলে আসে তখন আমজাদ রূপী যে ছিল সে বলে, আসমত দেখতো আসমা এই চেহারার কথাই কইছিল কিনা ওই দিন, বলে সেটা বিশ্রী হাসি দেয়।
আসমত তখন আমজাদ রূপী সেই অবয়বটার দিকে যখন তাকায়, সেই অ্যাসিডে ঝলসে যাওয়ার মতো মুখ সে দেখতে পাচ্ছিল, যা ছিল খুবই ভয়ানক। এটা দেখে আসমত কিছু না ভেবেই এক দৌড়ে তার বাবা মার ঘরে চলে আসে। তখন আমজাদ বলে, ভাই আমি তো যাই নাই তোর সাথে, কিন্তু আমি স্বপ্নে দেখছিলাম আব্বাই মরে গেছে আর লাশটা পিঁপড়া খাইয়া ফেলাইতেছে, আর সেই স্বপ্নে দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি তুই ঘরে নাই, আমি আশেপাশে তাকাই দেখি আমার পড়ার টেবিলের সাথে রাখা চেয়ারে কেউ একটা কালো জুব্বা পইরা বইসা আছে। আমার চোখ পড়তে ওইটা নাই, বাতাস হয়ে মিলাই গেল গা। তখন আমি দৌড়াই ঘরে আইলাম। যাই হোক, সেই রাতে সবাই একই ঘরে কাটালো। সকালবেলা আবুল হোসেন আবারও গেল সেই মহিলার কাছে, কিন্তু মহিলা আবারও কিছু পানি পড়া দিয়ে পাঠিয়ে দেয়। এদিকে দিনকে দিন আবুল মিয়া প্রতি রাতে একই স্বপ্ন দেখছে, অবয়বটা তার কাছে আসে। আবুল আর মাত্র 19 দিন, 18 দিন, 17 দিন। অন্য কারো এই সমস্যা না হওয়াতে সবাই ভাবে ঠিক আছে, আর আবুল মিয়া হয়তো এমনিতে এই স্বপ্ন দেখছে। কিন্তু 17 দিন পার হওয়ার পর আবুল মিয়ার দোকানে এক ভদ্রলোক আসেন। লোকটা দেখতে কেমন যেন, খুব সাধারণ। আবুল তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আলেম বা কোন হুজুর টাইপ? তখন লোকটা বলল, না আমি সাধারণ মানুষ, তবে তুমি আমার সাথে সন্ধ্যায় দেখা করো, তোমার অবস্থা কিন্তু ভালো না, আর এই কাগজটা সাথে রাখো। তো সেদিন সন্ধ্যায় আবুল তার কাছে গেল না, পরের দিনও গেল না, আর কাগজটা সেই দোকানে ঝাড়ু দেওয়ার সময় ময়লার সাথে ফেলে দিল। যেহেতু আবুলের পরিবার আর কারোর সমস্যা হচ্ছিল না, তাই তারা আর পাত্তা দেয়নি তেমন। তাছাড়া ভাবছিল হয়তো টাকা পয়সার ধান্দা থাকতে পারে, ওটা বলে হাতিয়ে নিতে পারে, আর ওই মহিলা তো বললোই আর কোনো সমস্যা নাই। তো কিন্তু কে জানতো আবুল আর তার পরিবার যে ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবেন। 21 দিনের দিন দিবাগত রাতে আবুল দোকান থেকে 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি যখন তারা আসে, হঠাৎ করে আবুল মিয়া বসে পড়ে। তার 2 ছেলের সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দাঁড়ায়। তারা ভাবছিল হয়তো বা তাদের বাবা হয়তো আবুল মিয়া কোথাও বসছে বা প্রস্রাব করছে বা কিছু একটা। তো বেশি কিছুক্ষণ পরেও যখন আবুল মিয়া উঠছিল না, তখন তার ছোট ছেলে ডাক দেয়, আব্বা উঠেন না কেন, ঠিক আছেন আপনি? তখন আবুল মিয়া বলে, বাপ আমার ধর, আমার খুব দুর্বল লাগছে, আর আমার প্রস্রাব থামছে না, হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে। তো তখন 2 ছেলে এগিয়ে এসে আবুল মিয়ার দিকে যখন তাকায়, তখন আমজাদ এগিয়ে এসে একটু সামনে লাইট মেরে দেখে তার বাবা যেখানে প্রস্রাব করছে মনে করছে সেটা আসলে তাজা রক্ত, যা অনবরত প্রস্রাবের মতো বেরিয়ে যাচ্ছে। তখন আবুল মিয়ার 2 ছেলে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। আবুল মিয়া বলতে থাকে, বাপ আজকে 21 দিন, ওই যে দেখ ওই আইসে, বাপ আমারে নিয়ে যাবো, আমারে নিবো গা। এসব বলতে বলতে আবুল মিয়া কন্টিনিউসলি বলতে থাকে। আশপাশের লোকজন ডাক্তার খবর দেয়, কিন্তু তার আগেই আসমত সেই কবিরাজের কাছে যায়। সেই কবিরাজ আসমতকে দেখে বলে, বাবা যা হবার হয়ে গেছে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আর তাছাড়া আপনার আব্বা আর আপনারা তখন গুরুত্ব দেন নাই। এখন আমার হাতের কিছু করার নাই আর কি। দেরি না করে আপনারা আব্বার ঘরে যান, দেখেন কোথায় তাবিজ আছে ওটা খুঁজে পান কিনা। আসমত বাড়ি ফিরে আসে, সবাই মিলে শুরু করে তাবিজ খোঁজা। এদিকে আবুল মিয়ার রক্তপাত হচ্ছে কন্টিনিউয়াসলি। সে একটা সময় নিস্তেজ হয়ে পড়ে। হঠাৎ আসমা বলে, ভাই পাইছি তাবিজ। হ্যাঁ, তাদের ঘরে থাকা হারিকেন যেটা আবুল মিয়ার মাথার কাছেই জ্বলছিল, তখনও সেই হারিকেনের নিচে একটা তাবিজ পাওয়া যায়। যখন তারা তাবিজটা হাতে নেয়, আর তখনই আবুল মিয়ার শরীরটা থেকে 2টা থেকে 3টা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরপরই তিনি মারা যান। পুরো বাড়ি জুড়ে তখন শোক। আসমত আর আমজাদ এবার ছায়া দেখতে থাকে নিজেদের আশপাশে, কিন্তু ব্যস্ততার অজুহাতে তারাও যায়নি সেই কবিরাজের কাছে। দুর্ভাগ্যবশত 4 দিনের মাথায় আবুল মিয়ার 2 ছেলেও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পরবর্তীতে ওই কবিরাজ কিসিমের লোক মারফত জানা যায় যে বেশ কিছুদিন আগে আবুল মিয়া ও মবিন মিয়ার মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, এবং এটা হয়েছিল তাদের পৈতৃক সম্পত্তি নিয়েই। তারই জেরে আবুল মিয়ার ভাই মবিন মিয়া এবং তার স্ত্রী মিলে সম্পত্তির জন্য 21 দিনের মেয়াদে বান মারে তার পরিবারের উপর, এবং কিছু দুষ্ট দিন চালান করে দেয় যাতে যন্ত্রণা করতে পারে। ভোগ হিসেবে তাকে একটা ফাঁসি দেওয়া ব্যক্তির মাথা দিয়েছিল তারা। ওই দুষ্ট জিনদের সর্দারকে দিয়েছিল, সেই সাথে তারা আবুল মিয়ার 2 ছেলেকেও। আর সেই জিন আবুল মিয়াকে 2 দিন রাতে স্বপ্নে সেই মাথার রক্ত খাওয়ানোর আড়ালে তার ভেতর প্রবেশ করেছিল এবং তাকে সম্পূর্ণভাবে কাবু করে ফেলেছিল। আর পরবর্তীতে তার ছেলেদের এই করুণ মৃত্যু। আবুল মিয়ার স্ত্রী এখনো বেঁচে আছেন, তার মেয়ে আসমা বেঁচে আছেন, যিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন। তারা এখন আর ওই এলাকায় থাকেন না। আর মবিন মিয়া, তার কথা যদি বলা যায় তাহলে শেষ করা যাবে না। শুধু একটা কথা বলা যায় যে পাপ বাপকেও ছাড়ে না।
তার বড় মেয়ে আর জামাই মিলে তার সব সম্পত্তি হাতিয়ে নেয়। সম্পদের শোকে কাতর আর নিঃস্ব মবিন মিয়া ও এখন ওই এলাকার তার আবুল মিয়ার দোকানের সামনেই অনেকটা মানুষের কাছে চেয়ে চেয়েই চলে। সবাই ভালো থাকবেন এবং লোভ করবেন না, এটা থেকে দূরে থাকবেন। এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।